শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগতম আমাদের আজকের লাইভে। কাছের দূরে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। এই গ্রীষ্মের অথবা বর্ষার সন্ধ্যায় আমরা চলে এলাম বাহাস করতে বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের বাহাসের আজকের বিষয় হচ্ছে সেকুলার মোরালিটি এবং রাষ্ট্রধর্ম। আমরা এই বিষয়ে আলাপ করতে আসছি অ্যাভেঞ্জার্সের পুরো টিম। আমাদের যে অ্যাভেঞ্জার্সের টিমটা আছে সেই টিমটার সবাই আজকে আলাপ করবো এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। শুধু যে এই বিষয়টা না, অন্যান্য যে কোনো বিষয় নিয়ে কথা যদি কেউ বলতে চান বলতে পারেন এবং সবার জন্যই খোলা, বলতে পারেন, ওপেন ডিসকাশন। পাশাপাশি আমি দিয়ে দিচ্ছি আমাদের সাথে অ্যাড হওয়ার লিঙ্কটা আমি শেয়ার করে দিচ্ছি। তো যে বিষয়টা হচ্ছে, আমাদের সাথে আছেন মুরিদ মোহাম্মদ, এমডি যিশু এবং অগ্রনীল। কেমন আছেন আপনারা সবাই? মুরিদ ভাই, যিশু ভাই, অগ্রনীল ভাই, ভালো আছেন সবাই? সবাইকে শুভ সন্ধ্যা যারা শুনছেন। হ্যাঁ রঞ্জু ভাই, আমি ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের বিষয়টা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেকুলার মরালিটি এবং রাষ্ট্রধর্ম, এটা নিয়ে তো অবশ্যই কথা হবে। আহ, সেক্ষেত্রে আমরা সবাই যারা ধার্মিক আছেন, যারা মুমিন আছেন, তাদের কাছে রিকোয়েস্ট রাখি, যদি আপনারা যুক্ত হতে চান তাহলে অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের লাইভে, এবং আপনাদের মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন বা আমাদের সাথে কথা বলতে পারেন। হ্যাঁ রঞ্জু ভাই। অবশ্যই। যিশু এবং অগ্রনীল, আপনারা ভালো আছেন দুজনেই? একটু হাই জানান জি দর্শকদের। ভাই, ভালো আছি। জি, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের লাইভে আমরা সবাই যুক্ত হয়েছি সেকুলারিজম এবং রাষ্ট্রধর্ম নিয়ে আলোচনা করার জন্য। তো আমাদের লাইভে আপনারা যারা যুক্ত হতে চান তারা অবশ্যই যুক্ত হতে পারেন। আপনাদের জন্য যুক্ত হওয়ার লিঙ্ক দেওয়া আছে, এবং আপনারা যদি কেউ যুক্ত হন তাহলে আলোচনাটা আরো অনেক মধুর হবে, অনেক সুন্দর হবে। আর আমরা আজকে কিছু তথ্য এবং বিস্তারিত আলোচনা করব এই দুটি বিষয়ের উপর। তো আমরা সরাসরি চলে যাচ্ছি রঞ্জু ভাইয়ের কাছ থেকে। রঞ্জু ভাই শুরু করবে, তারপর আমরা পর্যায়ক্রমিক ভাবে আলোচনা করব। তো ধন্যবাদ রঞ্জু ভাই, এবং ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আচ্ছা রঞ্জু ভাই, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটু যে যুক্ত সবাই হবার লিঙ্কটা, যারা আছেন একটু শেয়ার যদি সবাই করে দিতেন তাহলে ভালো হতো। আমি যুক্ত হবার লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি কি? যুক্ত হবার লিঙ্কটা একটু পিন করে দিয়ে দিবেন যাতে সবাই খুঁজে আচ্ছা, পায়। তাছাড়া এখন লিঙ্কটা দিয়ে দিলে সেটা কমেন্টের সাথে সাথে উপরে উঠে যাবে, যে জন্য অনেক দর্শক খুঁজে পাবেন। একটু পিন করবেন কমেন্টে। আচ্ছা, আমি পিন করে দিয়েছি যুক্ত হবার লিঙ্কটা। আচ্ছা, তো এক মিনিট আমরা দেখছি যে শেয়ার করে দেন যদি সবাই পারেন। যারা আছেন সামনে সবাই শেয়ার করতে পারেন। আমরা খুবই খুশি হব শেয়ার করলে, আর আমরাও শেয়ার করে দিচ্ছি। দেখি দর্শকদের জন্য একটু ওয়েট করি, একটু আসুক সবাই, আসলে কথা বলতে সুবিধা হবে। তো যাই হোক, আজকের বিষয় ছিল যে সেকুলার মোরালিটি। তো প্রথম কথা হচ্ছে, সেকুলার মোরালিটি কি জিনিস আমি একটু এরপরে একটু 1 মিনিট বলি, এরপরে সবাই বলতে পারবেন। সেকুলার মোরালিটি হচ্ছে যে প্রথমত হচ্ছে যে কোনো ধরনের ধর্মের হস্তক্ষেপ ছাড়া মানুষের বিবর্তনের গতিতে, বিবর্তনের যে পথে মানুষ যে ধরনের মোরালিটিকে মানুষ অ্যাডপ্ট করেছিল, অ্যাডাপটিভ যে মোরালিটি, সেটাকেই সেকুলার মোরালিটি বলে। অনেকটা সেকুলার মোরালিটি আছে অথবা গডলেস মোরালিটি আছে। এখানে আপনার প্রশ্ন হচ্ছে সেকুলারিজম কি? সেকুলারিজম হচ্ছে আসলে কিছুই না। সেকুলারিজমের যে সংজ্ঞাটা ছিল সেটা হচ্ছে স্টেট থেকে চার্চকে আলাদা করা, চার্চ এবং স্টেট দুটোই আলাদা আলাদা করে নেওয়া, যেটা ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ইউরোপে হয়েছিল। স্টেট এবং চার্চকে আলাদা করে নেওয়া, অর্থাৎ সেকুলারিজম মানে বিশেষ কোনো রিলিজিয়নকে বাধা দেওয়া না, ধর্ম পালনে বাধা দেওয়া না। সেকুলারিজম মানে হচ্ছে ওটাই। অথবা আমি সেকুলারিজম পালন করছি বলে আমি আমার রিলিজিয়ন, আমার ট্রেডিশনকে ফেলে দিব, এমনও না। সেকুলারিজমের মোদ্দা কথা হচ্ছে, মোটা মোটা দাগে সেটা হচ্ছে যে আমি সম্মান করব যে আমার যে মতামতই থাকুক, আমার যে ওপিনিয়ন থাকুক যে কোনো বিষয়, সেই বিষয় নিয়ে আমি সম্মান করব। অন্য অন্য কারো মতামত, ধর্ম চর্চা, রাষ্ট্রের অন্য ভিন্ন মতামতকে আমি শ্রদ্ধা করব, সেটাকেই সেকুলারিজম বলে। আচ্ছা, এখন সেকুলারিজমের যে আমরা যে মোরালিটির কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের এখানে থিয়েস্টের মধ্যে ইদানিং দেখলাম যে তারা জানতে চান যে আমাদের মানে স্পেশালি নাস্তিকদের মোরালিটি বা মোরাল কন্ডিশনটা কি হতে পারে, বা তারা কি, তাদের বেসিসটা কি, মোরাল নৈতিক যে ডিসিশন গুলো নেই সেগুলোর বেসিস কি। তো প্রধান কথা হচ্ছে নৈতিক বেসিসের অনেক গোড়ার ভিতরে যাওয়ার আগে প্রথম যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে
সেকুলার মোরালিটি মোটা দাগে হচ্ছে যে আউটসাইড অফ রিলিজিয়াস ট্রেডিশন, রিলিজিয়াস যে ধর্মের ঐতিহ্যগত ধার্মিক যে মোরাল জিনিসগুলো সেগুলো থেকে বের হয়ে এসে হিউম্যান কনসিকুয়েশনালিজম অথবা ইউটিলিটেরিয়ান অথবা অর্থাৎ অন্যের স্বার্থে ছাড় দেওয়া বা অন্যের সুখের জন্য অন্যের সুখ দেখা বা অন্যের সুখের জন্য সেই অংশটাকে দেখা যে এবং কনসিকুয়েন্সেস দেখা, সেটাকে আমরা সেকুলার মোরালিজম বলি। এই নিয়ে অনেক আমাদের অনেক ধরনের ফ্রি থিঙ্কার্স বা হিউম্যানিজম, ফ্রি থিঙ্কিং এগুলোর মধ্যেও কিছুটা সেকুলার মোরালিটি পড়ে যায় আর কি, হিউম্যানিজম এবং ফ্রি থিঙ্কিং এর মধ্যে। তো এই হচ্ছে আমার আমার যেই মোটা দাগে আমার যেই স্পিচ ছিল যে সেকুলার মোরালিটি কি। এখন আমাদের যারা ইয়ে আছেন তারা বলতে পারেন, যেমন মুরিদ বলতে পারেন অথবা যিশু বলতে পারেন, আপনাদের এ ব্যাপারে কোনো ইয়ে আছে কিনা যে সেকুলার মোরালিটি বা মানে যেটা বলি যে নিরপেক্ষ যেই নৈতিকতার অন্য কোনো সংখ্যা কি আপনাদের কাছে আছে কিনা আমি একটু জানার জন্য জানতে চাচ্ছি, যদি কেউ বলতেন। না না, রঞ্জু ভাই, আপনি যা বলেছেন মোটামুটি খুব সুন্দর বলেছেন। তো অনেকেই মনে করেন আমাদের মাঝে যে মরালিটিটা এসেছে আসলে ধর্ম বা গড থেকে, বা গড বেসড মরালিটি যেটা। তো রঞ্জু ভাই এটা প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে এই গড বেসড মরালিটি যেটা, আসলে এটা মরালিটির উৎস না, এবং মরালিটি এর আগেও ছিল, ধর্ম আসার আগেও ছিল, এবং এখনো স্টিল নাও এটা এক্সিস্ট করে। যে মরালিটি শুধুমাত্র যারা ধার্মিকরা বলে যে এইটা শুধুমাত্র ধর্ম থেকে আসতে পারে। যেমন ধরুন যারা ক্রিশ্চিয়ান, এই ক্রিশ্চিয়ান ধর্মের যারা ধার্মিক তারা মনে করে এই মরালিটিটা শুধুমাত্র বাইবেলে আছে। আবার যারা মুসলিম তারা মনে করে এই মরালিটিটা শুধুমাত্র কোরআন থেকে এসেছে। আবার যারা হিন্দু আছে তারা মনে করে এই মরালিটাকে বেদ গীতা থেকে এসেছে। এরকম যে আমাদের 4200টা ধর্ম আছে, এরকম এই ধর্মগুলো থেকে প্রত্যেকটা ধর্মের ধার্মিকেরাই মনে করে যে ধর্মের যে মরালিটিটা, এই মরালিটিটা কামস ফ্রম দেয়ার স্ক্রিপচার। বাট আসলে কিন্তু এই বিষয়টা এরকম না যে মরালিটিটা এইভাবে আসেনি যে শুধুমাত্র ধর্ম থেকে আসেনি। যেমন একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো এখানে আপাতত। সেটা হচ্ছে যে মানুষকে খুন করা যে খারাপ, বা অন্যের ক্ষতি করা যে খারাপ, এইটা যদি আপনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ হন, তাহলে যদি কোনো ধর্মগ্রন্থে লেখা নাও থাকে যে অন্যর ক্ষতি করাটা খারাপ, তাহলে অবশ্যই অবশ্যই আহ এটা আপনি বুঝবেন যে অন্যের ক্ষতি করাটা খারাপ। তো ভাই এই বিষয়টা মনে করেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে বা যুক্তির জন্য, আমি আপনাকে যদি বলি যে ধরে নেন যে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থই নেই এবং কোনো ধর্মগ্রন্থ লেখাও নেই যে এই যে ধর্ম আমাদের যে মানুষের অন্যায় করা, মানুষের ক্ষতি করাটা খারাপ। তো তারপরও কিন্তু আমার এই মোরালিটিটা আছে যে না, এটা খারাপ। তো দ্যাট মিনস এটা কিন্তু এইভাবে আসে না। আবার যদি আমি আরেকটা উদাহরণের দিকেও যেতে চাই যে ইসলাম ধর্মে, ধরুন ইসলাম ধর্মে দাস প্রথা আছে, বা দাসী সাথে সহবত করা যেটা, সেটা আছে। বাট আমরা মনে করি যে এইটা আসলে একটা খারাপ জিনিস। এটা অবশ্যই খারাপ জিনিস। যারা সুস্থ মস্তিষ্কের মানুষ এবং যারা চিন্তাশীল মানুষ এবং যারা চিন্তা করতে পারে, তারা অবশ্যই এটা আমাদের সাথে একমত হবেন যে দাস প্রথা, তার মানে কোনো মানুষ কখনো অন্য মানুষের দাস হইতে পারে না, কোনো মানুষকে কোনো মানুষ ওন করতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই আহ আমার মতে এবং আমার সাথে হয়তো যারা এখানে আছেন তারা সবাই একমত হবেন যে আমি যে দুটো উদাহরণ দিয়েছি সেই দুটো উদাহরণের সাথে একমত হয়ে হয়তো যারা শুনছেন তারাও একমত হওয়ার কথা যে ধর্ম থেকে আসলে মরালিটি আসে না। মরালিটির স্ট্যান্ডটা একান্তই ভিন্ন একটা জিনিস, যেটা নিয়ে রঞ্জু ভাই বা অন্য কেউ আরো আলোচনা করতে পারবেন। হ্যাঁ রঞ্জু ভাই। হ্যাঁ, ধন্যবাদ নীরজ ভাই, আপনি সুন্দর একটা কথা বলছেন। আমি যিশু এবং অথবা অভ্রর কাছে যেতে চাই। অভ্র, আপনার কাছে কি মনে হয় যে সেকুলার মোরালিটি বলে কোনো মোরালিটি থাকা উচিত, বা সেকুলার মোরালিটির বেসটা কি হওয়া উচিত? আমি একটু সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, যদি একটু কেউ বলতেন আমাকে। আপনার কাছে কি এই ব্যাপারে আপনাদের ধারণা কি? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যে আপনার প্রথমের যে ইন্ট্রোডাকশনটা ছিল সেই অনুযায়ী সেকুলার মোরালিটির বেস অ্যাকচুয়ালি ধর্মগ্রন্থ থেকে আসে না।
বা ধর্মগ্রন্থের বাইরেও মোরালিটি এক্সিস্ট করতে পারে, সেটা অলরেডি আপনি এক্সপ্লেন করে দিয়েছেন। তো আসলে আমি অত গভীরে যাব না, আমি আপনাকে একটা প্রশ্ন করি আর কি। তো আপনি প্রশ্ন দিয়ে শুরু করতেছি। তো বিষয় হচ্ছে, গড গিফটেড যদি মোরালিটি হয়, মানে ধার্মিকদের মতে বা থিস্টদের মতে মোরালিটি যদি গড গিফটেড হয়ে থাকে, বা ধর্মগ্রন্থ থেকে যে আমরা মোরালিটির ইয়েটা পাই, মানে হুম হুম। তথ্যগুলো পাই বা ইনফরমেশন গুলো পাই, সেগুলো যদি সত্য হয়ে থাকে, তো মোরালিটি কি, সেই মোরালিটি কি অ্যাবসলিউট মোরালিটি? বা অ্যাবসলিউট মোরালিটি হলে তো মোরালিটি চেঞ্জ হওয়ার কথা না, তাই না? আপনার কি মনে হয় রঞ্জু না ভাই? না, মোরালিটি তো অ্যাবসলিউট মোরালিটি বলে কোনো মোরালিটি নাই। অ্যাবসলিউট মানে আচ্ছা, মানে মোরালিটি। হুম হুম, বলেন। মোরালিটি যেরকম মনে করেন দুই ধরনের মানে ডিফারেন্স আছে, তাই না? সাবজেক্টিভ মোরালিটি বা অবজেক্টিভ মোরালিটি। বা কিন্তু গড গিফটেড যদি মোরালিটি হয়, সেটা তো মনে হয় অ্যাবসলিউট হবে, তাই না? কারণ হান্ড্রেড গডের তো পার্সেন্ট। বারবার চেঞ্জ করার দরকার নাই, কারণ গড যদি আগে থেকেই জানে, বা যদি সবকিছু সে যদি নিয়ন্ত্রণ করে মোরালিটি এটাকে, স্ট্যান্ডার্ডটাকে, তিনি তো সবসময় একদম বেস্ট, যেটা সব থেকে বেশি মোরাল সেটাই তো তিনি দিবে, তাই না? হুম 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 তিনি হুম তো ইমোরাল কাজ করবে না, গড তো কখনো ইমোরাল কোনো জিনিস করবে না, হুম। তাই তো? না তো না না, তো বিষয় এটা হচ্ছে, সবচেয়ে গড যদি মোরাল সবথেকে জিনিস করে, বেশি সবসময় সবথেকে মোরাল বেশি করে, তো সেই মোরাল জিনিস বা মোরাল যেই স্ট্যান্ডার্ড গুলো দিবে, সেটা তো অ্যাবসলিউটই হবে। হুম। হ্যাঁ, আচ্ছা আমি একটু ছোট করে বলে দিই সাবজেক্টিভ অবজেক্টিভ মোরালিটি কি জিনিস। সাবজেক্টিভ মোরালিটি বলতেছে যে মোরালিটি ইউনিভার্সাল, অর্থাৎ বিলিফ মানে মোরালিটির থিঙ্কিংটা ইউনিভার্সাল, ঠিক আছে? এবং এটা যে কোনো ইন্টারপ্রিটেশনে যে কোনো ভাবে যে কোনো জায়গায় যে কোনো ইউনিভার্সে একই রকম রুলস তৈরি করবে সাবজেক্টিভ মোরালিটি। আর অবজেক্টিভ মোরালিটি বলতেছে না, বেস করবে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি টু ব্যক্তি বেস করবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা মানে মোরালিটি যেভাবে ইন্টারপ্রেট হবে, আমেরিকার ক্ষেত্রে সেভাবে মোরালিটি ইন্টারপ্রেট হবে না। আমেরিকান মোরালিটি হয়তো বা অন্যরকম হবে তাদের সোশিও কালচার অবস্থার উপরে। এই দুইটা জিনিসই বুঝতে হবে যে সাবজেক্টিভ অবজেক্টিভ বলতে আমরা এটাকেই বুঝাইছি যে দুইটা জায়গার মধ্যে মোরালিটি দুইভাবে কাজ করবে, মোরালিটি দুইভাবে কাজ করার কথা। এখন ফর এক্সাম্পল, তাহলে আমরা কেন বলবো যে এটা ইমোরাল? একটা প্রশ্ন জাগে যে ঠিক আছে তাহলে একটা মানে একটা স্ট্রিট কান্ট্রিতে ফর এক্সাম্পল আমি ধরলাম যে কোনো একটা পৃথিবীতে কোনো একটা দেশে বা কোনো একটা জায়গার মধ্যে মানুষকে আহ, উম, উম, শাস্তি দেওয়া হয় হাত কেটে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি বলবো যে এটা কি এই হাত কাটাটা কি কোনোভাবে নৈতিক বা অনৈতিক? ইউজুয়ালি আপনাদের কাছে কি মনে হয়? আপনাদেরকে যদি বলি ঠিক আছে যদি মোরালিটি সাবজেক্টিভই হয় আপনাদের ওয়ার্ল্ডে, সেকুলার ওয়ার্ল্ডে, তাহলে আপনারা সেই মোরালিটিকে কিভাবে ডিফাইন করবেন? যদি আমি বলি যে ভাই ওই দেশের মধ্যে হাত কাটা হয় এবং তাদের কাছে মনে হয় যে এটা সাবজেক্টিভ মোরালিটির মধ্যে অবজেক্টিভ মোরালিটি এবং এটা বেস্ট সলিউশন, আপনারা কিভাবে সেটাকে ডিফাইন করবেন এজ এ সেকুলার পার্সন, এথিয়েস্ট বা আম, এই ধরনের মানুষ হিসেবে, অধার্মিক মানুষ হিসেবে আপনারা কিভাবে সেটাকে ডিফাইন করবেন? কেউ এটার বলবেন যে ক্ষেত্রে রঞ্জু ভাই, কনসিকুয়েন্স ইউজ করা যায়, যে এটার পরিণতি কি হতে পারে, তাই না? যেরকম একটা একটা রাষ্ট্রে যদি হাত কাটা যদি এক ধরনের বিধান থাকে, এই জিনিসটা মোরাল নাকি ইমোরাল, এর কনসিকুয়েন্স কি আসে, সেটা থেকে আমরা জিনিসটাকে মোরাল অথবা ইমোরাল ইয়ে করতে পারি। তো এই আচ্ছা, জিনিসটা, তাই না? এটার কনসিকুয়েন্স যদি খুব খারাপের পরিণতিতে হয়, বা পরিণতি যদি খুব খারাপের দিকে যায়, তাহলে সেটা অবশ্যই ইমোরাল হিসেবে ইয়ে করা হয়, রিগার্ড করা যেতে পারে। কিন্তু কনসিকুয়েন্সিয়ালিজম তো মনে করেন যে কনসিকুয়েন্স কি হচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কনসিকুয়েন্স তো একটা সোসাইটিতে কনসিকুয়েন্স অনেকভাবে হইতে পারে। একটা সোসাইটিতে কনসিকুয়েন্স হতে পারে যদি সোসাইটির মানে মনে করেন হাত কাটা হচ্ছে কোনো কোনো পৃথিবীর কোথাও শাস্তি। এখন প্রশ্ন হচ্ছে কনসিকুয়েন্সেস সেই হাত, একজন রিক্সাওয়ালার হাত কাটা একজন ধনী লোকের হাত কাটা কিন্তু এক জিনিস না। এই যে কনসিকুয়েন্সেস, এখানে কিন্তু দুই দুই রকমের কনসিকুয়েন্সেস আছে। এখন প্রশ্ন হচ্ছে যদি একজন ধনী লোকের হাত কেটে দেন সে কিন্তু তার কনসিকুয়েন্সেস কি? সরি, একজন গরিব লোকের আপনি হাত কেটে দেন চুরির জন্য, যে কোনো চুরির জন্য, যে কোনো অপরাধের জন্য তাকে অক্ষম করে দেন, তাহলে কি সেখানে কি সমস্যা তৈরি হয়? সেখানে সমস্যা তৈরি বেশি হয়তো পরবর্তীতে আর খেতে পারবে না, সে পরিশ্রম করতে পারবে না, রাষ্ট্রকে তার দায়িত্ব নিতে হবে, রাষ্ট্রকে তার বেঁচে থাকার দায়িত্ব নিতে হবে। কিন্তু একজন ধনী লোককে যদি আপনি সেম অপরাধের কারণে হাত কাটেন, তাকে রাষ্ট্রকে তাকে দায়িত্ব নিতে হচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হচ্ছে। তাহলে দুইটা ক্ষেত্রে কিভাবে আপনি নৈতিক যে রুলস গুলো, স্ট্যান্ডার্ড গুলো, সেগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন? যে এটা একটা প্রবলেম দাঁড়াচ্ছে না যে কনসিকুয়েন্স, আমরা যদি দেখে বলি কনসিকুয়েন্সিয়ালিজম, কনসিকুয়েন্সিয়ালিজম অনুযায়ী আমরা একই সমাজের একই রাষ্ট্রের দুই দুই ধরনের লোকের মধ্যে দুই একই শাস্তিতে দুই ধরনের কনসিকুয়েন্সেস তৈরি হয়। এটারে কিভাবে দেখবেন, কেউ একজন বলেন। হ্যালো, আমার
কথা কি শোনা যাচ্ছে ভাই? মরিদ ভাই? আচ্ছা যিশু ভাই, এই ব্যাপারে কিছু বলবেন নাকি আপনি? আচ্ছা আমি বলি আচ্ছা, এখন। রঞ্জু ভাই, আমি হচ্ছে আপনার ওই যে কমেন্টটা, আপনি লিঙ্কটা একটু পিন করতেছি আমার আরেকটা ডিভাইস দিয়ে, এই জন্য আমি এদিকে একটু মনোনিবেশ করতে পারছি না। আপনার একটু কথা বলেন, আমি 5 মিনিটে ব্যাক করছি। হ্যাঁ, একটু পিন করে দেন, পিন আপ করে দেন। আচ্ছা, কেউ যদি ইয়ে হতে চান, মানে অ্যাড হতে চান, অ্যাড হতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কমেন্ট দেখতেছি না, যাই হোক। আমি বলি যে কনসিকুয়েন্সিয়ালিজম বলতে বোঝাচ্ছে আসলে কেন, মানে আমরা কিভাবে আমরা ডিফেন্ড করব আমাদের, মানে উইথাউট, মনে করেন যে আপনি যেটা বললেন যে অবজেক্টিভ মোরালিটি, সাবজেক্টিভ মোরালিটি। অবজেক্টিভ মোরালিটির প্রধান কথা হচ্ছে যে মোরালিটি উইল নট বি চেঞ্জ, মোরালিটি কখনো পরিবর্তন হবে না। মোরালিটি যেটা আছে, যেটা কল্লা কাটা আছে সেটা কল্লা কাটা থাকবে, যেটা হাত কাটা আছে সেটা হাত কাটা থাকবে, যেটা পাথর ছুঁড়ে মানুষকে মারা অথবা শনিবার রবিবার দিনে কেউ ব্যবসা করতে গেলে তাকে মেরে ফেলো বলে ওল্ড টেস্টামেন্টে আছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো কি আসলে কি নৈতিক কিনা? না, এগুলো নৈতিক না। কেন নৈতিক না? কারণ এগুলো মানুষকে আসলে মানে ভয় দেখিয়ে বা কোনো কাজের জন্য, মানে হিউম্যান হিস্ট্রিতে কখনো হয় নাই যে মানুষকে যদি ভয় দেখিয়ে আপনি মানে খারাপ কাজ বা কোনো অসৎ কাজ থেকে দূরে রাখতে চান, সেটা কখনো সাকসেসফুল হয় নাই হিউম্যান হিস্ট্রিতে। তাহলে প্রশ্ন হচ্ছে হিউম্যান হিস্ট্রিতে দিলে কি সাকসেসফুল হয়েছে? হিউম্যান হিস্ট্রিতে অবশ্যই সাকসেসফুল হয়েছে সেই জিনিসটা, যেটা হচ্ছে হিউম্যান হিস্ট্রির, আপনি যদি পুরো হিস্ট্রি দেখেন, সেই হিস্ট্রিতে কখনোই কোনো মানুষকে আপনি শাস্তির বিনিময়ে পাপ কাজ থেকে দূরে রাখতে পারেন না। কারণ মানুষের একটা অ্যাটিটিউড আছে, মানুষের একটা হিসেবে আছে, সে যেটাকে তাকে নিষিদ্ধ করা হয় সেটা সে বেশি করে। দিস ইজ দ্য হিউম্যান হ্যাবিট, মানে এটা হিউম্যান নর্ম, বিহেভ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে মানুষকে কিভাবে দূরে রাখা যায়? মানুষকে সেটা থেকে এটা ইনস্টিংক্ট হিসেবে বলা যায়। হ্যাঁ, এক ধরনের ইনস্টিংক্ট, যেটা মানুষকে আপনি যেটা না করবেন মানুষেরা বেশি করে করবে, যেটা তাকে করতে বলবেন সেটা সে করবে না। একদম এলিমেন্টারি কগনিশনের একটা অংশ। কগনিশন বলতে এলিমেন্টারি আমাদের অ্যাটিটিউডের একটা অংশ। তাহলে আমরা এখন দেখা গেছে যে মানে বিভিন্ন রিসার্চ অথবা বিভিন্ন সোশ্যাল এক্সপেরিমেন্টে দেখা গেছে যে মানুষের উপরে বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে খারাপ কাজ থেকে দূরে রাখা একটা সময় ছিল পৃথিবীতে, যখন মানুষ এই কাজগুলো করেছিল, যে মানুষকে পাথর ছুঁড়ে মেরেছিল অথবা পাহাড় থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলায় মেরে ফেলছিল। তাদেরকে এই যে ভয়ের যে নৈতিক অবস্থান তৈরি করা হয়, ভয় লাগাইয়া যে নৈতিকতার যে অবস্থান তৈরি করা হয়, সেটা কমপ্লিটলি এখন আর কাজ করতেছে না। এখন না, তখনও কাজ করে না। অথবা তখনকার মানুষ, সোসাইটিতে মানুষের কাছে এর চেয়ে ভালো কোনো সুযোগ ছিল না, মানে তারা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে পারে নাই। আমরা আজকের এই সমাজে সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে পারি। আমাদের সোশ্যাল এক্সপেরিমেন্টের অনেকগুলো সোশ্যাল এক্সপেরিমেন্টের মধ্যে আছে আমরা মানুষকে চরম শাস্তি না দিয়ে মানুষকে, কেন মানুষ পাপ কাজ করতেছে সেটা বটমে আমরা গিয়ে খোঁজ করে, কেন মানুষ খারাপ কাজ করে তার সোর্সটা কি, সেই সোর্সটার মধ্যে গিয়ে আমরা সেটাকে কারেকশন করি। কারেকশন করে দেওয়ার ফলে হয় কি, তখন গিয়ে মনে করেন যে তার মানে সে যেই রুটে গিয়ে খারাপ কাজ করতো একটা সময়, সেই রুট থেকে খারাপ কাজ থেকে দূরে সরে যায়। এবং এইটা সাকসেসফুলি আমরা দেখেছি পৃথিবীর অনেকগুলো দেশে। মানে ক্যাপিটাল পানিশমেন্ট শেষ করে দিচ্ছে, ক্যাপিটাল পানিশমেন্ট দিচ্ছে, অর্থাৎ মানে মৃত্যুদণ্ড, সরাসরি মৃত্যুদণ্ড অথবা অন্য কোনো ধরনের পানিশমেন্ট, হাত কাটা, বা চোখের বিনিময়ে চোখ, মানে হাতের বিনিময়ে হাত। এই জিনিসগুলো আসলে মানে একটা সময় মানুষ যখন সরে দিচ্ছে, তখন মানুষের কাছ থেকে দেখা গেছে যে বর্বরতা সরে গেছে, মানুষ সভ্য হয়েছে আস্তে আস্তে। সভ্যতা বলতে মানে আমাদের, আমরা ধীরে ধীরে ইউটোপিয়ান সোসাইটির দিকে আগাচ্ছি, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। সুতরাং যেটা হচ্ছে যে মোরালিটি যদি সাবজেক্টিভ হয়, কোনো অবজেক্টিভ হয়, কোনো মোরালিটি অবজেক্টিভ অর্থাৎ ইউনিভার্সাল মোরালিটি, যে মোরালিটির কোনো ধরনের চেঞ্জ নাই, সোসাইটিকে দেখে না, সেই মোরালিটি কোনোভাবে না, সেটা কেউ একজন বলছে বলেই সেটা মোরাল। তাহলে সেই মোরালিটি আলটিমেটলি নট মোরালিটি, সেই মোরালিটি হচ্ছে এক ধরনের নিয়ম। বাট আমরা জানি মোরালিটি কোনো নিয়ম না, ঠিক আছে? মোরালিটি নৈতিকতা শব্দটাই হচ্ছে এক ধরনের ইন্সপিরেশন, এক ধরনের মোটিভেশন। ইট ডিপেন্ডস অন ইউর মোটিভেশন, ইট ডিপেন্ডস অন ইউর ইন্সপিরেশন, ঠিক আছে? এক ধরনের মানে আপনার এক স্ট্যান্ডার্ড, যে স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি ডিরেক্ট করতে পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে না, এটা নৈতিক হোক অনৈতিক হোক, এটা একটা রুলস এর মতো, যে আপনি এই পরিমাণ টাকা চুরি করলে আপনার হাত কাটা হবে, তাহলে সেটা ল হয়ে যায়, সেটা আর নৈতিকতা থাকে না, ঠিক আছে? আমি সেটাই বলতেছিলাম আর কি। বলেন এবার, আপনাদের কথা থাকলে বলতে পারেন। তাহলে মানে অ্যাজ এন এথিস্ট, মানে এথিস্ট হিসেবে নৈতিকতার মানদণ্ডটা কি হতে পারে? আচ্ছা, এইটা আমরা একটু আমি পরে আলোচনা মানে একটা থিস্টিক দিক থেকে কোশ্চেনটা করলাম। আমরা একটু পরে আলোচনা করি, কারণ এই এথিক্স এর ব্যাপারটা, মানে সেকুলার এথিক্স এর ব্যাপারটা আমরা একটু আলাপ করি। আমরা আগে দেখি যে
মানে এটা কি জিনিস, মানে সেকুলার মোরালিটি মানে ভার্চুটা কি, হোয়াট ইজ দ্য ভার্চু অফ সেকুলার মোরালিটি, মানে কিসের জন্য, কিসের বিনিময়ে আপনি পাইছেন? যেমন আপনি কে বলছেন হিউম্যানিজম, হিউম্যানিজম জিনিসটা কি আমাকে একটু বুঝাইতে বলতে পারেন? হিউম্যানিজম ব্যাপারটা কি, কিসের উপর ডিপেন্ড করে হিউম্যানিজম? আমরা কেন হিউম্যানিজম বলবো? মানে হিউম্যান রাইটস, ফর এক্সাম্পল হিউম্যান রাইটস আপনি কি বুঝেন হিউম্যান রাইটস অনুযায়ী? যে আপনি কেন হিউম্যান রাইটস দিবেন, কিসের কারণে? আমাকে একটু কেউ যদি বলতে পারেন। আচ্ছা, আপনি ক্লিয়ার করেন যদি। আচ্ছা, আমি যেটা বুঝি হিউম্যান রাইটস অনুযায়ী, হিউম্যান এক্সেপশনালিজম, অর্থাৎ হিউম্যান রাইটস হচ্ছে হিউম্যান এক্সেপশনালিজম। অর্থাৎ আমরা মানুষেরা জানি যে আমরা মানুষেরা সমান না, এক না, শক্তিতে, শরীরে, সামর্থ্যে, মেধায়, যোগ্যতায়, কোনো কিছুতে আমরা এক না। উই আর ভেরি ডিফারেন্ট, আমরা সবাই আলাদা আলাদা, মানুষ হিসেবে আলাদা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কেন কেন আমরা বলবো যে তাহলে আমরা সমানাধিকার, কেন সমানাধিকার পাবে একটা একটা মেয়ে, কেন একটা ছেলের সাথে সমানাধিকার পাবে? কেন? কারণ ওই মেয়েটা সমানভাবে কাজ করতে পারে না, বা ওই ছেলে সমানভাবে কাজ করতে পারে না। কেন নাসার একজন বিজ্ঞানী সমান অধিকার পাবে, কেন একজন বাংলাদেশের একজন রিক্সাওয়ালা কেন সেই বেতন পাবে না? কেন? যদি আপনি হিউম্যান মানে রাইটস বলতে চান বা হিউম্যান এক্সেপশনালিজম, বা আমরা সবাই ইকুয়াল। আচ্ছা, সেটার প্রশ্ন হচ্ছে যে আমরা সবাই ইকুয়াল না দেখেই, আমরা সবাই মানে এক না দেখেই কিন্তু আমরা হিউম্যান রাইটস নিয়ে আসি, হিউম্যান ইকুয়ালিটির কথা বলি, বিকজ আমরা মেনে নিছি উই আর ডিফারেন্ট, আমরা খুবই আলাদা আলাদা, আমাদের মধ্যে ছেলেরা আলাদা, মেয়েরা আলাদা, প্রতিবন্ধীরা আলাদা, অক্ষম যারা অন্যান্য কারণে মেন্টালি ডিসেবল যারা তারাও আলাদা, সবাই আলাদা দেখি একটা সুযোগ দেওয়া থাকা উচিত। এমন একটা সোসাইটিতে আমরা বসবাস করবো যেখানে আমাদেরকে একটা ন্যূনতম একটা সমান অধিকার দিবে। সমান অধিকার দেওয়ার ফলে কি হবে, আমি আমার ভিতরে যা আছে সেটাকে নিয়ে আমি যুদ্ধ করতে পারবো। সেই কারণেই আমরা সবসময় বলি যে হিউম্যান রাইটস, মানে যদি আমরা বলি হিউম্যান রাইটস বা হিউম্যান ইকুয়ালিটির কথা, হিউম্যান ইকুয়ালিটি কথা, সেটা হচ্ছে যে ইকুয়ালিটির ব্যাপারটাই এটা যে আমরা যেহেতু মেনে নিছি যে উই আর নট ইকুয়াল, সেই জন্য আমরা আমাদেরকে ইকুয়াল করার জন্য আমরা ইকুয়ালিটির কথাটাই বলি, হিউম্যান ইকুয়ালিটি, হিউম্যানিজম যেটাকে বলি আমরা, হিউম্যানিজম সবার আগিয়ে রাখি সবার কাছে। এখানে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে যে ফ্রি থিঙ্কিং এর কথা, একটা ব্যাপার আছে, ফ্রি থিঙ্কিং এর ব্যাপারে সেকুলার মোরালিটির একটা বড় ধরনের একটা, ভাই, বিষয়টা হচ্ছে আমরা কি মেনে নিছি যে আমরা নট ইকুয়াল, নাকি আমরা সার্কামস্ট্যান্স দেখতেছি? না, আমরা আমরা বা আমরা মেনে যেটা আর নিছি, কি আমরা মেনে নিছি উই আর ডিফারেন্ট, এবং দ্যাটস ওয়াই আমরা হিউম্যান ইকুয়ালিটির কথা বলতেছি, হিউম্যান এক্সেপশনালিজমের কথা বলতেছি। আমরা মেনে নিছি কারণ কি? কারণ তো আমরা তো যে মানে আমাদের ভ্যালু গুলো এক, কিন্তু উই আর নট দ্য সেম, আমরা তো সেম না, আমরা তো এক জিনিস না, আমরা ডিফারেন্ট। না রঞ্জু ভাই এখানে হচ্ছে যে আমরা কি আসলে যেটা আপনাকে অভ্রনীল ভাই বলেছেন, আমরা কি আসলে মেনে নিয়েছি, নাকি এমনটা হয়েছে যে ওই যে আমরা যে আপনার পূর্ব যে প্রস্তর যুগ থেকে বা তার আগের সময়গুলো, যে সময়গুলোতে মানুষ আপনার কৃষিকাজ শুরু করেছে বা শিকার করা শুরু করেছে, ওই সময়গুলো থেকে এমনটা হয়েছে যে মেয়েরা তখন কৃষিকাজ করতো এবং ছেলেরা তখন শিকারের কাজে বের হতো। দ্যাটস ওয়াই ওই টাইমটা থেকে মেয়েরা এইভাবে আস্তে 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 পেছনে পড়েছে। এটা তো আমাদের আসলে আমার মনে হচ্ছে না যে এটা মেনে নেওয়া, এটা হচ্ছে একটা পরিস্থিতির জন্য এই একটা আজকের এই অবস্থানটা সৃষ্টি হয়েছে। একটা সার্কামস্ট্যান্সকে ফলো করা, তাই তো? এক্স্যাক্টলি না, ব্যাপার হচ্ছে যে সেটা তো ঠিক আছে, আমরা তো মানে আমরা হিউম্যান রিভলিউশনের যে প্যাথে, সে প্যাথে আমরা তো জানি যে আমরা ডিফারেন্ট। আমি বলতেছি কিভাবে আমরা মানে আপনাদের কথা হচ্ছে যে একটা রুটে গিয়ে আমরা এক ছিলাম, আমরা আলাদা হয়েছি ডিফারেন্ট ইভলিউশনারি পার্সপেক্টিভে, তাই না? ইভলিউশনের অবশ্যই আমরা একটা রুটে রুটে সেম এক ছিলাম, ছিলাম, যে কিন্তু আমরা আজকে রুটে যখন সেম ছিলাম, বাট হুম, আজকে এই যে একটা আপনার লং প্রসেসের পর আহ, আমাদের আজকের এই অবস্থানটা হয়েছে যে না, মেয়েরা শুধুমাত্র ঘরেই থাকবে, মেয়েরা ঘরের কাজই করবে, আচ্ছা, তারা বাইরের কাজ করবে না। মুরিদ ভাই, আমাদের এটা এটার জন্য কি কোনোভাবে রিলিজিয়ন দায়ী হতে পারে? মানে অবশ্যই রিলিজন দায়ী হতে পারে, অবশ্যই রিলিজন দেওয়া হতে পারে। যখন প্রত্যেকটা আমাদের, বিশেষ করে আমি ইসলাম ধর্ম বলবো, ইসলাম ধর্মে তো ভাই মেয়েদেরকে যে সম্মানটা দিয়েছে, মেয়েদেরকে এই যে এরকম হাদিসেও আছে যে কুকুর, গাধা, গাধা, নারী, এদের এদের থেকে সাবধান। আপনারা বা মেয়ের মিউট করে ইমাম কথা বলেন, গাজ্জালি হ্যাঁ। বলছে, ভাই একটু যদি মিউট করতেন। ইমাম গাজ্জালির এরকম একটা কথা আছে যে মেয়েরা আসে শয়তানের রূপে, এটা ইমাম গাজ্জালি একটা বইতে পাওয়া যায়, বা এরকম হাদিসও আছে। ইসলাম সবসময় মেয়েকে ঘরে বন্দি করতে চেয়েছে, তাদেরকে ওই ফ্রিডমটা দেয়নি যে তারা বাইরে যাবে, কাজ করবে। মেয়েদের কথার, ইসলাম বলে মেয়েদের অ্যাকচুয়ালি কথার মোস্ট সিস্টেম অফ এমন রিলিজিয়নই হবে। অবশ্যই এই কথাটাই বলছে।
ভাই আমি বিশেষ করে ইসলামের কথা বলছি, আপনি যদি সামনে আসে অন্য কোনো রিলিজিয়নের কথা বলতে পারেন, কারণ আমি অন্য রিলিজিয়নের স্টাডি একটু কম, দ্যাটস ওয়াই আমি অন্য রিলিজিয়ন নিয়ে আসলে এইভাবে বলতে পারি না। তো মেয়েদের কথা এইভাবে বলতে হবে যাতে এক হাত দূরের কোনো পুরুষ শুনতে না পায়, বা মেয়েরা এইভাবে কথা বলতে হবে, যেমন যে কর্কশ ভাষায় কথা বলতে হবে, যাতে সেই গলার স্বরটা শুনেও কোনো ছেলের মনে অন্য কোনো কামনা বাসনা না বা জাগে। কোনো মেয়ের ধরেন আরেকটা এরকম আছে, কোনো মেয়ের আপনার এই যে মেয়েরা তো ভাই সাজাগোজা করবেই, এটা স্বাভাবিক। কোনো মেয়ের সেজে বাইরে যাওয়া যাবে না। কারণ যদি তারা এইভাবে সেজে বাইরে যায় আর কোনো ছেলে যদি তাকে দেখে তার মনের মধ্যে কামনা জাগে, তো সেক্ষেত্রে যতবার কামনা জাগবে, যত ছেলের কামনা জাগবে, ততবার সেই ছেলের সাথে জেনা করার মতো সমান পাপ আল্লাহ মহান মহান রাব্বুল আলামিন তাকে তার আমলনামায় দিয়ে দিবেন। তো মানে তো আর বাইরে মনির ভাই, যাওয়ার আর এই ধরনের নিয়মগুলা বা রুলস গুলা, এই রুলস গুলা কি ইমোরালের মধ্যে ফেলা যায় কিনা? ইমোরালের মধ্যে অবশ্যই ফেলা যায়। আমার মনে হয় অবশ্যই ফেলা যায়। কারণ একটা মানুষ কি পড়বে, কি করবে, সে বস্তাবন্দী হয়ে থাকবে না সে শুধুমাত্র একটা জিন্সের টপস পরে যাবে বা সে শাড়ি পরে বের হবে, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। তাকে আপনি জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে আপনি হিজাব পরাবেন, তাকে ধর্মের ভয় দেখাবেন, তাকে যদি তার চুল যদি খোলা থাকে তাহলে তাকে জাহান্নামে পড়তে হবে এই ভয় দেখাবেন। ভাই এটা তো একটা ওই কি বলবো যে স্বৈরশাসক তাদের মতো একটা আচরণ। ওই বিষয়টা অবশ্যই তো আমাদের কাছে মোরালি মনে হওয়ারই কথা। হ্যাঁ, কি যেন বলছিলেন আচ্ছা, ভাই? আমাদের মধ্যে কে রেজাউল ইসলাম ভাই যুক্ত হয়েছেন। রেজাউল ইসলাম ভাই, আপনি কি ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা ভালো আছি, সবাই ভালো আছি। আহ, হ্যাঁ আর রেজাউল ভাই, হ্যাঁ, আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা জি, মুনির ভাই, আপনি আমি আগে একটু আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা কন্টিনিউ করেন, আপনি আপনার এটা একটু কন্টিনিউ করেন মুনির ভাই। আপনি যেটা যেটা মানে বলছিলাম তো, আহ, আমার 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 যেটা মনে হয় সেক্ষেত্রে ইসলাম অবশ্যই আমাদের ছেলে বা মেয়ে এই ডিফারেন্সিয়েটটা বেশি করেছে। অন্যান্য ধর্মের মধ্যে এটা থাকতে পারে ভাই, এবং আছে আমি জানি, কারণ প্রত্যেকটা ধর্মই হচ্ছে একটা করে বিস্ফোরা, যে বিস্ফোরাগুলো আমাদের সমাজকে আস্তে আস্তে কুরে কুরে খেয়েছে। তো আমার মনে হয় যে এটা আসলে ধর্ম আমাদেরকে ডিফারেন্সিয়েট করেছে। এই বিষয়ে যদি অগ্রনীল ভাই বা এমডি যিশু ভাই আরো কিছু বলতে চান তাহলে বলতে পারেন। এমডি যিশু যদি কিছু বলতে চান আপনি একটু বলতে পারেন। এমডি যিশু মনে হয় নাই। অগ্রণীল, আপনার কিছু বলা আছে যে আপনি বলতে চাচ্ছেন যে মানে মুলিদের কথা হচ্ছে যে রিলিজিয়াস যে মোরাল যে সিস্টেমটা, যে ডগমাটা, রিলিজিয়াস যে ডগমা যে চালু হয়েছে সেটা মানে পার্মানেন্ট না, বা সেটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের কাছে আরো বেশি ভালো মোরাল মোরাল কোনো স্ট্যান্ডার্ড আছে, বা আমরা ভ্যালুয়েবল, হ্যাঁ রাইট রাইট, মোরাল সেটা করা এই ভ্যালু থাকছে। মোরাল কোন স্ট্যান্ডার্ড আছে, সেজন্য আমরা আরো ভালো মোরালিটি আরো ভালো ডিসক্রাইব করতে পারি, অর্থাৎ এই সেঞ্চুরিতে এসে আমরা আরো একটু ভালো করে মোরালিটিকে ডিসক্রাইব করতে পারি। আপনারা রাইট। যদি এই ব্যাপারে কিছু বলতে পারেন। আমারও তো তাই, আমারও ভাই তাই মনে হয় যে আগের যেই বা মনে করেন যে এর আগে যে ধর্মগ্রন্থ গুলো থেকে আমরা যে মোরালিটি এরিয়া গুলো পাই, মানে বিভিন্ন অ্যাট্রিবিউটস গুলো পাই মোরালিটি সম্বন্ধে, তার থেকে বর্তমানে আমরা যেভাবে মোরালিটি নিয়ে ভাবি বা চিন্তা ভাবনা করি বা আমরা যেই ধরনের মানে অল্টারনেটিভ দেখাই, এগুলো আগের থেকে অনেক বেটার। আচ্ছা, আগের থেকে যে বেটার, আপনি এটাকে কেন বলতেছেন আগের থেকে বেটার? আপনি কিসের এটা কারণ কিসের স্ট্যান্ডার্ড আগের থেকে বেটার বলতেছেন? এর এর কনসিকুয়েন্স গুলা ভাই সব ভালোর দিকেই বেশি যাচ্ছে, তাই না? মনে করেন যে কিন্তু কিন্তু আগের দিকের বিষয়গুলো কিন্তু চিন্তা করেন। দেখেন, আগের সময়ে যেরকম ভাবে একটা ছেলে বা একটা মেয়েকে যেরকম ভাবে ট্রিট করা হতো, একটা মেয়েকে যেভাবে ট্রিট করা হতো একটা ছেলের থেকে আলাদাভাবে দেখা হতো একটা ছেলের থেকে, তাই না? কিন্তু বর্তমান সময়ে আমরা যেইভাবে মোরালিটিটাকে দেখি, যে ইকুয়ালিটির বিষয়টা বলেন, এই জিনিসটাতে তো ভাই মানে তাদের লাভ বেশি হচ্ছে, কিন্তু মেয়েদের মনে করেন যে ইকুয়ালিটির কারণে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, ছেলেদের মতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, যার ফলে আমাদের সমাজের উন্নতিও হচ্ছে, কিন্তু তাই না? এবং আমরা অগ্রণীল একটা ভাই, বেটার এবং সোসাইটি আরেকটা পাচ্ছি এবং এবং একটা বেটার সাথে প্রজন্ম পাচ্ছি। এবং এবং সাথে আরেকটা কথা বলবো যে আহ, যদিও ইসলাম নিয়ে কথা হয়ে যাচ্ছে, মোরালিটির মাধ্যমে অন্য কোনো ধর্ম আমরা আনতে পারছি না, কারণ অন্য ধর্মে এক্সপার্ট আমি নই বা অন্য ধর্ম সম্পর্কে আমার পড়াশোনা কম। তো
ভাই ইসলামে 1400 বছর আগে একটা সিস্টেম আসছে যে চুরির জন্য হাত কাটতে হবে। হুম। তো আমি ধরে নিলাম, আমি তর্কের খাতিরে বা কথার খাতিরে ধরে নিলাম যে এইটাটা তখনকার সময়ের জন্য বেশ ছিল বা তখনকার সময়ের জন্য উপযোগী ছিল, কারণ তখনকার সময়ে অতিরিক্ত মানুষ চোর ডাকাত ছিল, বেদুইনেরা একটু বেশি ডাকাতি করত, যার জন্য নবী মোহাম্মদ বলে গেছে যে চুরির জন্য হাত কাটতে হবে। বাট এখনকার সময় যে মানুষ তো সুদ করে ভাই, তখনকার মতো বেদুইনের মতো এত অসভ্য আমরা না। তো হুম। এখনকার সময়ের জন্য তো আমাদের তো চুরির জন্য হাত কাটতে হবে, বাট আনফরচুনেটলি আমরা ওই সিস্টেমটা কিন্তু এখনো চেঞ্জ করতে পারবে না। কোনো মুসলিম ইচ্ছা করলেই যে বলবে যে না, ইসলামী আছে চুরির শাস্তি হাত কাটা, আমি ইজমা কিয়াস করে বলছি যে না, ইসলামী চুরির শাস্তি হাত কাটা আছে, আর এটা এখন থেকে থাকবে না, চুরির শাস্তি হাত কাটা হবে না। তার মানে কোনো ইসলামিক স্টেটে কেউ যদি মনে করে যে চুরির শাস্তি হাত কাটা বা ব্যভিচারের জন্য রজম বা শিরচ্ছেদ করা, এই আইনগুলো তো অবশ্যই ইমোরাল ভাই, অবশ্যই ইমোরাল। আমরা তো এমনিতেই আপনার ক্যাপিটাল পানিশমেন্টের বিরুদ্ধে, যে একটা মানুষকে কখনোই ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যাবে না। তারপরও জনসম্মুখে একটা মানুষকে নিয়ে যে তার 100-200 মানুষের মাঝখানে তাকে ওই যে কোরবানির গরু ভেড়ার মতো এক কোপে কাল্লা খাওয়াই দিতেছে, এটা তো অবশ্যই ইমোরাল ভাই। এবং এই ইমোরাল কাজটা ইসলাম কখনোই কিয়ামত পর্যন্ত এটা চেঞ্জ করে মোরাল করতে পারবে না। সো আমার কিন্তু মনে হয় যে মৌলিক এটা আসলে মৌলিক আমি আমি একটু অপোজ করি, কারণ আমি আচ্ছা, অপোজ করার আগে আমি দেখি কাইসা ইসাহাক উনি কে আমাদের। আমি কাইসা ইসাহাক ভাই, আপনাদের স্বাগতম। আপনি অনলক করে দিই। হ্যাঁ, কাইসা ইসাহাক ভাই, আপনি কেমন আছেন? বের হয়ে গেলেন। আচ্ছা, যাই হোক। তো আহ, আমরা ইয়ে নিব, কিন্তু আমি যেটা বলছি যে 21st সেঞ্চুরিতে, অর্থাৎ আমরা যখন এই মোরাল স্ট্যান্ডার্ড গুলো আপনারা যখন বলতেছেন সেকুলার মোরালিটি, যেমন সেকুলার মোরালিটির মধ্যে আমরা যখন ঢুকে গেছিলাম, মানে 1800 সালের পর থেকে, তখন থেকে কিন্তু আজ পর্যন্ত ওয়ার্ল্ডের সবচাইতে সবচাইতে ভয়াবহ কিছু মানবতাবাদী অপরাধ হয়েছিল, যেটার মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর কিছু জেনোসাইড হয়েছিল। তো আপনাদের কাছে কি মনে হয় এই জেনোসাইড গুলো কি কোনোভাবে কি সেকুলার মোরালিটির সাথে সম্পর্কিত, নাকি অন্য কোনো দিকে সম্পৃক্ত? অর্থাৎ আমি বলতে চাচ্ছি জেনোসাইড গুলোর রুট রুট কজটা কি? সেটা কি রিলিজিয়ন, না কি সেকুলারিজম, না কমিউনিজম, না কি অন্য কিছু? যেমন আমেরিকার হিরোশিমা নাগাসাকিতে বোমা ফালানো, বা আমেরিকান, স্পেশালি আমেরিকান, বা এটা কি ক্যাপিটালিজমের উত্থান বা শক্তি প্রদর্শন, এটা ইম্পেরিয়ালিজম? এটা হচ্ছে ক্যাপিটালিজমের, এটা ক্যাপিটালিজমের হচ্ছে শক্তি প্রদর্শন। আবার যদি আপনি ধরেন হিটলারের 60 লক্ষ ইহুদি হত্যা, এইটাও একটা ধর্মের প্রভাব। আমরা তো এটা খুব ভালো করে জানি যে হিটলার আসলে এথেইস্ট বা কমিউনিস্ট এরকম কিছু ছিল না। সো সে ক্যাথলিক খ্রিস্টান ছিল আমার জানা মতে। তো এখানে অবশ্যই ধর্মের প্রভাব আছে ভাই। এবং এর আগেও যদি কিছুদিন আগেও তার কিছু আহ, আগেও যদি আমরা দেখি, একটু একো হচ্ছে অপর ভাই, আপনার ওখান থেকে একটু echo হচ্ছে। আচ্ছা, একটু যদি আচ্ছা, মিউট করেন তো। হ্যাঁ, বলেন। তার কিছুদিন আগেও যদি আমরা দেখি যে ক্রিশ্চিয়ানরা যেটা করতো, উইচ হান্টিং নামে একটা ইয়া করতো, যে মেয়েরা আসলে পড়াশোনার দিকে একটু এগিয়ে যেত বা জ্ঞান বুদ্ধি চর্চা করতো, সেই মেয়েগুলোকে তারা উইচ বলে তাদেরকে জ্বালিয়ে দিত। এই বিষয়গুলো তো ভাই আমরা ধর্ম থেকে দেখেছি ভাই। এই বিষয়গুলো তো আসলে সেকুলারিজম বা এথেইজম এগুলো তো এরা প্র্যাকটিস করেনি। বা আমরা বলি যে সবাই আগে এগিয়ে আসেন, সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ছেলে মেয়ে সবাই একসাথে চলতে চাই, এবং সবাই সমানভাবে বাঁচতে চাই, সবার সমান অধিকার আছে। আপনারা যেমন বাঁচার অধিকার আছে, আমারও সমান বাঁচার অধিকার আছে, সবাই একসাথে থাকতে চাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ রঞ্জু ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আর তো কেউ নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে হিটলার, স্পেশালি আমরা হিটলারের কথা বলি, মানে সেকুলার, যেই একাডেমিয়ানের কথা আসলো, সেকুলারিজমের কথা আসলো, আমরা হিটলারকে একটা বলি। হিটলার ব্যাপারে, হিটলার কি আসলে একজন সেকুলারিস্ট ছিলেন, বা হিটলার একজন থিয়েস্ট ছিলেন, বা থিয়েস্ট ছিলেন, সে ব্যাপারগুলোতে অবশ্যই এখনটা মানে বিতর্কিত, কিন্তু বিতর্কের পাশাপাশি এর দুই পাশেই মতামত আছে যে হিটলার কি থিয়েস্ট বা অ্যাথিয়েস্ট, এই টাইপের কথা আর কি। তো আমি একটু একটা শেয়ার করছি, যে একটা ইয়েতে শেয়ার করছি, একটু দেখতে পারেন সেটা যদি চান। যাই হোক। তো উম, আপনাদের কথা হচ্ছে সেটা সরাসরি সেকুলার কোনো জায়গা থেকে সেই খুন বা একটু জুম আউট করা যায় ভাই, একটু জুম আউট করা যায়। আত্ম জমাট করতে পারতেছি না ভাইয়া, অনেক জমাট করছি।
আচ্ছা এবার দেখেন। সেকুলার জায়গা থেকে তো সেগুলোকে আমরা ইমোরাল হিসেবেই গ্রাহ্য করি, তাই না? আচ্ছা এই যে দেখেন, in his in his book in his book uh, main camp মানে জার্মানিতে, and in a public speeches prior to and the early years of the rule, Hitler expressed himself as a Christian. এবং এইটার তিনটা ইয়ে আছে, অ্যাডলফ হিটলারের স্পিচেস অফ অ্যাডলফ হিটলার, এপ্রিল 1922, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। এবং এরপরে গেলে মেইন ক্যাম্প বলা আছে, তার মেইন ক্যাম্প যে মাইন ক্যাম্প যে বইটা আছে, সেটা সেখানে সম্ভবত হিটলার এই কথাটা বলছেন যে হিটলার একজন অ্যাজ এ খ্রিস্টান, ডেভাউটেড খ্রিস্টান ছিলেন। যদি আমরা দেখি যে হিটলারের এই ম্যাসাকারের জন্য অনেকভাবে অনেক কিছুকেই বলা হয় যে অনেক অনেক পলিটিক্যাল বলা হয়। তাহলে যাই হোক, আমরা তাহলে এই একটা জিনিস ক্লিয়ার হলাম যে এই এই ব্যাপারগুলো, যে হিটলারের যে ব্যাপারগুলো অথবা অন্যান্য যে ব্যাপারগুলো পলিটিক্যালাইজড একটা একটা ডগমা ছিল, পলিটিক্যাল একটা ডগমা ছিল, সে কারণে হিটলারকে বলা হয়। যাই হোক, তো আপনাদের কথা অনুযায়ী যে মানে রিলিজিয়াস যেই মোরালিটির যেই কেন্দ্র, সেই মোরালিটির কেন্দ্র আসলেই কোনো সু নিউজ নিয়ে আসে না বা সুসংবাদ নিয়ে আসে না, বা আমাদের সোসাইটির জন্য সেটা আসলে অ্যাকসেপ্টেবল না। অবজেক্টিভ যে মোরালিটির অংশটা, ঠিক আছে, অবজেক্টিভ যে মোরালিটির অংশ, সেটা আসলেই ভালো কিছু নিয়ে আসে না একটা 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 সোসাইটির জন্য। সোসাইটিতে ভালো জিনিস হচ্ছে সাবজেক্টিভ অবশ্যই মোরালিটি। অবশ্যই। ঠিক আছে, ঠিক আছে, তো একটু আচ্ছা, আমরা রঞ্জু ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম আসলে আপনি যিশু ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যালো যিশু ভাই, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? না, উনি হয়তো আমাদের কথা শুনতে পাচ্ছেন না। আচ্ছা রঞ্জু ভাই, আমি বলতে চাচ্ছিলাম যে যদি যিশু ভাই আমাদের কথা শুনতে না পাই, আমাদের মাঝে রেজাউল ভাই আছে, আমরা রেজাউল ভাইয়ের কাছে যেতে পারি এবং ওনার বক্তব্য শুনতে পারি এই বিষয়ে। সরি রেজাউল ভাই, আপনাকে একটু ওয়েট করে রাখলাম, আপনি একটু বলতে পারেন, আপনার যদি ইয়ে থাকে একটু বলেন রেজাউল ভাই। না ঠিক আছে, আমি আপনাদের কথা শুনছিলাম। ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আসলে আপনারা কথা বলছেন আজকে মরালিটি এবং হচ্ছে রিলিজিয়ান, এটার উপর টপিকটা কি এটা ছিল যে মরালিটি সাথে ধর্মীয় বা ধর্মীয় নীতিবোধ আর যেটা সেকুলার মরালিটি, এটার মধ্যে উত্তম কোনটা, এই বিষয়ে কি কথা হচ্ছিল? না না না, একদম মানে কম্পারিজন না, কিন্তু আসলে অনেক কিছু বলতে গেলে চলে আসে, সে কারণে আমরা ওই সেকুলার মোরালিটির কথা আনতে আনতে গিয়ে আমরা কিছুটা রাষ্ট্রের মোরালিটিটাও নিয়ে আসছি, বা মানে সেকুলার মোরালিটির অপোজিটে যে মোরালিটিটা আছে সেটা বাই প্রসঙ্গে চলে আসছে, যদিও আমাদের সেটা ইয়া ছিল না আর কি, মানে অপোজিট ছিল না, যে তোর কম্পারেটিভ যে মোরালিটির মোরাল যে প্রিন্সিপাল গুলো সেগুলো নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না এখানে আমি যে কথাগুলো শুনেছি আর কি, যে আপনারা ইসলাম নিয়ে কথা বলেছেন, যে আসলে মুলহিদ ভাই সেক্ষেত্রে উনি বলেছেন যে আসলে সেই যুগে আল্লাহ রাসূল যখন ছিলেন সেই যুগে এই শিক্ষাগুলো আসলে প্রয়োজনীয় ছিল সেই সময়ে এবং সেটা ইফেক্টিভলি ভাই একটু কাজ কারেকশন করেছে। দিই, একটু হ্যাঁ, কারেকশন আছে। রেজাউল ভাই, আমি হ্যাঁ বলেন। এইভাবে বলিনি যে সেই সময়ের জন্য প্রয়োজনই ছিল, এটা বলি নাই। আমি বলেছিলাম তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তখনকার আরবের বেদুইনরা ছিল বর্বর এবং ডাকাত, তাদের জন্য এই আইনটা যদি করা হয়েছিল, আমি তর্কের খাতিরে বলেছি ভাই। হ্যাঁ ভাই বলুন। আচ্ছা ঠিক আছে, তবে হচ্ছে যে সেটা এখনকার জন্য কার্যকরী সেই নিয়মগুলো অবশ্যই হবে না, এবং আপনি এটা বলেছেন আর কি। আর সেটা এই জন্য হচ্ছে যে সেই নিয়মগুলোকে পরিবর্তন বা সংস্করণ করা দরকার সময়ের প্রেক্ষিতে, সময়ের চাহিদা অনুযায়ী। এটা এটা বলেছেন তো আপনারা, আপনি তো মেবি এটাই বলেছেন তাই না, না? আমি আমি রাইট, রাইট। আমি এটা এটা কিছুটা। দাবি করি নাই ভাই, আমি এটা দাবি করি যে সংস্কার করা দরকার। কারণ আমি জানি যে ইসলাম এটা সংস্কার করবে না, কখনো ইসলামের এটা না না সংস্কার না করা না না, সম্ভব না। সেটা কারণ ভাই লেট মি ও সে, আচ্ছা ঠিক আছে, আপনি ওকে ওকে যেহেতু ওকে প্রশ্ন ঠিক আছে, করেছেন, বুঝতে আপনি পারছি। আমি বলছি, আমি বলেছি যে এটা ইসলামের সিস্টেম। তো আমি এখানে একটা কম্পারিজন নিয়ে এসেছি যে আমাদের মোরালিটির চেয়ে আমাদের এই যে সেকুলার মোরালিটি আছে বা সেকুলারিজম আছে বা হিউম্যানিজম আছে, এই যে আপনাদের যে ধর্মীয় যে মোরালিটি যা বেস করে, এটার চেয়ে আমাদের মোরালিটিটা একটু স্ট্যান্ডার্ড হয়ে আছে ভাই। কারণ আপনাদের এটা চেঞ্জ হয় না এবং আমরা চাইলে সময়ের সাথে সাথে এইটাকে সিস্টেম, ভাই একো হচ্ছে, ভাই একো হচ্ছে, কেউ যদি এটাটাকে আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ রেজাউল ভাই। আচ্ছা ঠিক আছে, তো এই প্রেক্ষিতে আমি অ্যাজ এ মুসলিম হিসেবে ইসলাম কি বলে, মরালিটি আসলে কি, আমি আসলে সেইটি একটু বলতে চাই। সেটি হলো প্রথমত মরালিটিকে হচ্ছে আমি দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে একান্তই ব্যক্তিগত মরালিটি, ঠিক আছে, ব্যক্তিগত ধারণার উপর থেকে আসে। আর একটা হচ্ছে সোশ্যাল মরালিটি,
ঠিক আছে, অথবা হচ্ছে যে আমরা বলি যে বিষয়গুলোর ব্যাপারে আমরা সামাজিকভাবে চুক্তিবদ্ধ হই, বিভিন্ন কাজকর্ম করার জন্য, বিভিন্ন প্রয়োজনের খাতিরে আমরা একে অপরের সাথে চুক্তিবদ্ধ হই। তো এই ক্ষেত্রে এই মরালিটি আলাদা, মানে একটা হচ্ছে পার্সোনাল মরালিটি, আর একটা হচ্ছে আপনার সামাজিক মরালিটির কথা বলতে পারি, এটা আমার নিজস্ব আপনার ক্লাসিফিকেশন বলতে পারেন, ঠিক আছে, আমি যেভাবে বুঝেছি। তো পার্সোনাল মরালিটির ক্ষেত্রে আমি বলতে পারি যে সেই মোরাল রুলস গুলো কিন্তু আসলে এর উৎস কি, এর উৎস হচ্ছে মানুষের নিজেদের মধ্য থেকেই মোরাল সেন্স গুলো আসে, ঠিক আছে। অ্যাজ এ মুসলিম, পবিত্র কোরআনের রেফারেন্স যদি আমার কাছে চান আমি বলবো, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে ওয়ালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষের মধ্যে ভালো মন্দের বোধ দিয়ে দিয়েছি। তার মানে কোনটি ভালো কোনটি খারাপ পার্সোনাল লেভেলে আমরা সবাই জানি, নাস্তিক আস্তিক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান সবাই আমরা জানি এই বিষয়ে। আমার মনে হয় না ঐতিহাসিক ভাবে কখনো কোনো মত পার্থক্য ছিল না, মানে ইতিহাসে কখনো ছিল না, এখন বর্তমানে আছে। যেমন আমি বলি, সত্য কথা বলা, তারপরে কি এটা ভালো কাজ, মিথ্যা কথা বলা খারাপ কাজ, চুরি করা খারাপ কাজ, আপনার হচ্ছে যে মানুষকে দান খয়রাত করা আপনার ভালো কাজ, তারপরে হচ্ছে মানুষকে অন্যায়ভাবে মারা খারাপ কাজ, মানুষকে হচ্ছে যে সাহায্য সহযোগিতা করা, মানুষকে বাঁচানো, এটা ভালো কাজ। তো এই যে বিষয়গুলো, ঠিক আছে, তারপরে হচ্ছে ওয়াদা ভঙ্গ করা খারাপ কাজ, ওয়াদা রক্ষা করা ভালো কাজ, এইগুলো কখনোই, এই মোরাল সেন্স গুলো কখনোই পরিবর্তন হয়নি, একই একই আছে সেই আদিকাল থেকে আচ্ছা আজ পর্যন্ত। আচ্ছা, ইয়া ভাই, এরপরে রেজাল ভাই, হ্যাঁ এখানে একটা প্রশ্ন আছে আমার। এখানে প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ বলেন। যদি এইটা যদি মনে করেন আপনি কোরআনের একটা রেফারেন্স দিয়েছেন, তো আমি ওই প্রসঙ্গে গেলাম না বা তাকদীর প্রসঙ্গে গেলাম না, আমি আপনার প্রসঙ্গ থেকে এক প্রশ্ন করতে চাই। এটা যদি কোরআনে লেখা না থাকতো যে মানুষের ভালো করা একটা ভালো কাজ, মানুষের খারাপ করা খারাপ কাজ, মানুষ চুরি করা অন্যায়, চুরি না করা ভালো কাজ, এই যে কথাগুলো বললেন আপনি, বেশ কয়েকটা কথা বললেন, হ্যাঁ, এগুলো যদি মনে করেন ধর্মীয় ভাবে আমরা না শিক্ষা পেতাম, তারপরও কি আমরা এটা জানতাম না যে চুরি করা আসলে খারাপ? আপনার কি আমরা মনে হয়? জানতাম, হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল লেভেলে যা আমরা যা যা যেগুলোকে আমরা ভালো মনে করি এবং যেগুলোকে মন্দ মনে করি, এটা যদি কোনো ধর্মীয় কিতাব পৃথিবীতে নাও আসতো, তবুও আমরা মানুষ সেইগুলোকে ভালো এবং মন্দ বলে আইডেন্টিফাই করতে পারতাম। যেমন আমি এই জন্যই বলেছি এক্স্যাক্টলি যে ভাই, এই এই বিষয়গুলো, হ্যাঁ এখানে তার মানে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে আমাদের যে মরালিটিটা, এই মরালিটিটা আহ ধর্মের উপর বেসড করে না কিন্তু। না, এখানে আমি একটু বলি, শুনুন আমার কথাটা পুরোটা যারা বলি, দাবি আমি করে, যেটা দুইটা রঞ্জু দুইটা ভাই, ভাগ ইয়া ভাই, করেছি। হ্যাঁ রেজাল ভাই, হ্যাঁ ভাই, রেজাল ভাই, দুইটা ভাগ যেহেতু করেছেন, আমি প্রথম ভাগ নিয়ে কথা বলছি। তো প্রথম ভাগেই আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মোরালিটি গুলো কিন্তু আমাদের ধর্মের উপর বেসড করে না। যারা কিনা বলে যে মোরালিটির উৎসই হচ্ছে ধর্ম, তার মানে খ্রিস্টানরা যেহেতু বলে যে মোরালিটির উৎস বাইবেল, মুসলিমরা বলে মোরালিটির উৎস কোরআন। তো এই বিষয়টা না কিন্তু না, এখন আমি কোরআনের আপনি কথা বলেন না, দুইজনেই, ভাই 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 কোরআনের ভাই ভাই কথা ভাই বলেন ভাই না, হ্যাঁ। ভাই শেষ করি। সেটা হচ্ছে, আমি আপনি কিন্তু এখন একমত যে মোরালিটির উৎস কিন্তু আসলে ধর্মগ্রন্থ না। আপনি যে ফার্স্ট স্টেটমেন্টটা দিয়েছেন, ফার্স্ট ক্যাটাগরিটা দিয়েছেন, এই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা এটা প্রমাণ পাচ্ছি যে আসলে মরালিটির যে আমাদের উৎস, এটা কিন্তু আমাদের কোনো ধর্মগ্রন্থ বা কোনো ধর্ম নয়। ধর্মগ্রন্থগুলো নয়, বরঞ্চ মানুষের এক্স্যাক্টলি। নিজেদের মধ্য থেকে এই বোধগুলো আসে, সে নাস্তিক হোক অথবা আস্তিক। যেমন আমি নাস্তিকদের কথা বলেছি, অনেক নাস্তিক দেখবেন, বিশেষ অধিকাংশ নাস্তিকই বরঞ্চ আপনি বলতে, আমি বলতে পারি, দেখবেন যে তারা কিন্তু সত্য কথা বলাকে ভালোই মনে করে, মিথ্যা কথা বলাকে কিন্তু খারাপ মনে করে, ওয়াদা ভঙ্গ করাকে কিন্তু তারা খারাপ মনে করে, আবার হচ্ছে যে ন্যায়পরায়ণতা সততাকে কিন্তু তারা কিন্তু ভালো মনে করে। সব মোটামুটি সব বেশিরভাগ নাস্তিকও কিন্তু এরকম, যদিও এই নাস্তিকরা কিন্তু কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করতেছে না, তারপরেও কিন্তু এই মরাল ভ্যালুস গুলো তাদের মধ্যেও রয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে ব্যক্তিগত যে আপনার নৈতিকতার ধারণা, এটা কোনো ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে নয়, বরঞ্চ এইটা হচ্ছে মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে। যেটা আমি কোরআনের রেফারেন্স থেকে বলেছি, আল্লাহ বলছেন যে মানুষকে সৃষ্টিগতভাবে এই গুণাবলী আমি দিয়ে দিয়েছি, অতএব এখানে ধর্মগ্রন্থের সাথে সম্পর্ক বিষয়টা না। এটা আরেকটা হাদিস আমি বলতে পারি, একটা হাদিস এরকম আছে, আল্লাহ রাসূল বলেছেন যে যদি তুমি তোমার ভালো কাজ করে যদি তোমার ভালো লাগে, আর খারাপ কাজ করে যদি তুমি খারাপ বোধ করো, তাহলে তুমি মুমিন, তুমি মুসলিম, ঠিক আছে। তো তার মানে বুঝতে হবে তোমার মধ্যে ঈমান আছে, মানে তোমার মধ্যে ভালো মন্দের যে ওই যে একটা, এটাকে কি বলবো, সেন্সর যদি আমি বলি আধুনিক টার্মিনোলজিতে, সেন্সর আল্লাহ যে দিয়ে দিয়েছিলেন, এই সেন্সর এখনো ইনট্যাক্ট আছে, একেবারে নষ্ট হয়ে যায়নি। কারণ তোমার ভালো কাজ করে খারাপ ভালো লাগতেছে, আর খারাপ কাজ করে তোমার খারাপ ভাই লাগতেছে। এই সেই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের তর্কটা আরেক দিকে চলে যাবে, কারণ আমরা কিন্তু এই যে তাকদীর বিষয়ে না যদি না, একটু কথা বলতে না না, যাই, আমি সেক্ষেত্রে আমার কথাটা কিন্তু শেষ করি। আমাদের সেন্সরটা কিন্তু না ফিক্সড। না না, প্লিজ তাকদীরের বিষয় নিয়ে আসেন না, যেহেতু ওই টপিকে কথা হচ্ছে না, ঠিক আছে, আমরা যে টপিক আছে সেখানে থাকি। তো আমি যেটা বলতেছিলাম, তো এটা হচ্ছে পার্সোনাল তাহলে রুল ধর্মের বললাম, সাথে ঠিক আছে। কন্ট্রাডিকশন ভাই, এক কথার সাথে আরেক কেন? কথার কন্ট্রাডিকশন।
আচ্ছা, না হবে না, কারণ প্লিজ না, কখনোই না, মানে ওটা না। শুনুন, আপনার যদি আমি কথাটা শেষ করি, তারপর যদি আপনি মনে করেন যে ওই প্রসঙ্গে কথা বলবেন, আমাকে কোশ্চেন করবেন, আমি আমি না আমি মনে করি আমার কথাটা শেষ করি, আর জাস্ট 1 মিনিট সময় লাগবে, শিওর ঠিক শিওর আছে? শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শেষ করে তারপর আপনারা বলেন। এবং আপনারা আমাকে প্রশ্ন কাউন্টার কোশ্চেন করতে চাইলে করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে প্রথম পার্ট। আমি বললাম যে পার্সোনাল লেভেলে ভালো মন্দের বোধ আমাদের সবার মধ্যে আছে। এখন প্রবলেম কোথায় হয়? প্রবলেম হয় সোশ্যাল লেভেলে, ঠিক আছে? সামাজিক লেভেলে দেখা যাচ্ছে যে এইটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? যেমন আমি উদাহরণ দেই, একটা নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক কেমন হবে, ঠিক আছে? বিবাহ বহির্ভূত যৌনাচার বৈধ না অবৈধ? একটা নারী কি ধরনের পোশাক পরবে না উলঙ্গ হয়ে থাকবে, একটা পুরুষ কি ধরনের পোশাক পরবে না উলঙ্গ হয়ে থাকবে, কিংবা দেখা যাচ্ছে যে সমকামিতা বৈধ না অবৈধ, ভালো না খারাপ, এই টপিক গুলো, ঠিক আছে, সোশ্যাল বিষয়গুলো, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যে এগুলো দেখা যাচ্ছে কমন সেন্স দ্বারা আমরা সহসা এটাকে বুঝতে পারি না। আমরা ভুল পদক্ষেপ নেই, ভুলে যাই, কিংবা উল্টো পথে চলে যে আমরা যেটাকে মনে করতেছি ভালো, দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি সেটা বৃহৎ পরিসরে সেটা খারাপ হয়ে যাচ্ছে আমাদের সোসাইটির জন্য, মানব সভ্যতার জন্য, ঠিক আছে? এরকম হয়। তো এই ক্ষেত্রে কোনটি ভালো এবং কোনটি খারাপ, এইটা নির্ধারণ করার জন্য ইসলাম যেটা বলে সেটি হলো যে এটা মানুষের পক্ষে এক্স্যাক্টলি কোনটি ভালো এবং কোনটি মন্দ সোশ্যাল লেভেলে মরালিটি ঠিক করার পক্ষে মানুষের পক্ষে সম্ভবই না এই ধরনের কোনো সুন্দর সমাজ ব্যবস্থা দেওয়া, ঠিক আছে? তো সুতরাং এইখানে আপনার হচ্ছে যে ঐশ্বরিক একটা হচ্ছে কি বলে এটাকে ঐশ্বরিক হস্তক্ষেপের প্রয়োজন আছে, ঐশ্বরিক নীতি নির্ধারণের প্রয়োজন আছে, যা দ্বারা আমরা আমরা বুঝবো যে এটি আসলে ভালো, এটি খারাপ, এটি আমাদের করা উচিত, এটি আমাদের করা উচিত নয়, ঠিক আছে? এটি ইসলাম করেছে যেমন ভাই যে উদাহরণ দেন সামাজিক ভাই, জীবনে। যেমন উদাহরণ দেন উদাহরণ আমি ভাই, বলি যে যেমন উদাহরণ দেন। বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক খারাপ, এটা একটা অন্যায় কাজ। আর যৌন সম্পর্ক হবে বৈবাহিক সম্পর্কের মধ্যে, ঠিক আছে, এইটি ভালো কাজ, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা এক মিনিট ভাই, একটা প্রশ্ন কনসেপ্ট। আছে প্রশ্ন হ্যাঁ আছে হ্যাঁ বলেন। প্রশ্ন আছে ভাই, সম্পর্ক প্রশ্ন আছে। আচ্ছা, আপনি যে বললেন যে বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক এটা খারাপ কাজ, তো হ্যাঁ এটার আমি আপনাকে ডিফেন্ড করার আগে আপনাকে একটা প্রশ্ন এক করবো যে সেকেন্ড, ভাই, আমি 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 একটু ইসলামে কথা বলি। আমি একটু কথা বলি। একটু রঞ্জু ভাই 1 মিনিট। সেটা হচ্ছে যে ভাই, আমাকে একটু বলবেন আপনি, ইসলামে কি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করা জায়েজ আছে না নাই? না, জায়েজ নেই। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে যে মালাকাত আইমানহুম, হ্যাঁ, দক্ষিণ হস্তের মালিকানা। এইভাবে যদি কোনো নারী কোনো ভাই পুরুষের ভাই ভাই আওতাভুক্ত হয় ভাই তাহলে ভাই তার ভাই সাথে ভাই যৌন ভাই সম্পর্ক করা ভাই জায়েজ আছে। ভাই হ্যাঁ ভাই ভাই আমি আপনাকে ওই প্রশ্নটাই করেছি, আমি ব্যতিক্রমের প্রশ্নটা আনিনি তো, এটা তো ব্যতিক্রম না, ইসলাম তো বলেই দিয়েছে যে আপনি তো বললেন যে আছে কি নাই, মালাকাত আমি আইমান। আপনাকে বলে দিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যতিক্রমের কথা তো বলেন না, আপনি প্রশ্ন করেছেন, আমি অ্যান্সার করলাম। ভাই এটা কিন্তু ব্যতিক্রম না ভাই, ইসলাম কিন্তু দুইটা অপশনই দিয়েছে যে আপনি আপনার ওয়াইফের সাথে যৌন সম্পর্ক করতে পারেন, হ্যাঁ হ্যাঁ এবং আপনার দাসীর সাথে আপনি যৌন সম্পর্ক করতে পারেন। তো হ্যাঁ, আমাকে ঠিক আছে। একটু বলেন ভাই, আপনি যে আমাকে বললেন যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক খারাপ, সেক্ষেত্রে হুম। আপনার কথা অনুসারে দাসীর সাথে যৌন সম্পর্ক তো খারাপ, তাই না ভাই? না 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 না, আমি দেখেন, এইটা হচ্ছে যে এটা হচ্ছে বর্ডার সেন্সে আলোচনা, ঠিক আছে? যেমন ইসলামে বিবাহ, যেমন হচ্ছে বিবাহ দেখেন, ওটা হচ্ছে একটা হচ্ছে পত্নী আর একটা হচ্ছে উপপত্নী, ঠিক আছে? এই দুই ধরনের এই আপনার স্ত্রী রাখা, একটা হচ্ছে স্ত্রী আর একটা হচ্ছে উপস্ত্রী, এটা ভাই বলতে পারেন, ঠিক উপ আছে? এটাকে ভাই ইসলাম দায়ী উপপত্নী করেছে, যেটা ভাই চুক্তি উপপত্নী ভাই, ভিত্তিক বা উপপত্নী সামাজিক নামে ভাবে কোনো, স্বীকৃত। ভাই আপনারা দুজনেই তো ভাই আবার ওই সামাজিক ভাবে স্বীকৃত। উপবর্তের ভিতরে ঢুকতেছেন। আমি তো বুঝলাম না মানে মানে আমি সেটা বলছি না। আপনি মলিদ ভাই, আপনি একটা প্রিন্সিপাল প্রশ্ন, আমি রেজাউল ভাইয়ের কাছে যেটা প্রিন্সিপাল একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে মনে করেন যে মানে মানে যে আপনি যে বললেন যে এই জিনিসগুলো আমরা ডিটারমাইন করতে পারি না, মানে নৈতিক ভাবে আমরা যে জিনিসগুলোকে ফয়সালা করতে পারি না, সেই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের অন্য কোনো জায়গা থেকে ফয়সালা আসা উচিত, তাই না? না না, অন্য কোনো জায়গায় আমি বলি না, আমি বলি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসতে হবে, আদারওয়াইজ সেটাই আমাদের অত বলছি। জ্ঞান নেই যে আমরা সেই বিষয়ে দেখা যায় সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাব, ঠিক আছে? সেটাই রঞ্জু ভাই আমি রঞ্জু ভাই এই কথা যখন আমাকে রেজাউল ভাই বলেছে, তখনই আমি তার কাছে একটা উদাহরণ চেয়েছি যে আসলে ভাই একটা উদাহরণ দেন। উনি আমাকে বলেছিলেন যে ভাই, বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক একটা অন্যায় কাজ। তো সেক্ষেত্রে তাকে হুম। আমি একটা প্রশ্ন করেছি, যদি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক যদি অন্যায় কাজ হয়, আপনার যুক্তি অনুসারেই দাসীর সাথে যৌন সম্পর্ক অন্যায় কাজ কি না?
দাসীও হচ্ছে উপপত্নী, সেইটা বিবাহেরই একটা আপনার একটা না হচ্ছে ভাই, একটা দাসী ধারা বা ভাই, শাখা, ঠিক দাসী আছে? ভাই, বিবাহের অ্যাকর্ডিং কি টু ধারা ভাই? ইসলাম, এটা কি অ্যাকর্ডিং বললেন টু ভাই? ইসলাম, এটা বিবাহের অ্যাকর্ডিং ধারা? টু আচ্ছা ইসলাম। ভাই, ভাই এটা তো জায়েজ, এত কাহিনীর তো কোনো কিছু নাই ভাই, বলে দেন ডিরেক্টলি জায়েজ, এত কাহিনী তো হ্যাঁ কোনো কিছু নাই, জায়েজ এটা তো তো সবাই জানি তাই না? করতেছি তো, উনি উনি এটাকে নিয়ে পেঁচালে তো হবে না ভাই, ঠিক আছে? আমি একটা কথা আচ্ছা বলেছি, মুরিদ আপনি ভাই, এটা সামনে এটা আগাতে এটা পারেন। যদিও ক্লারিফাই আপনি হয়ে এখন গেছে, দাসী সেক্সে ক্লারিফাই যাবেন, কিন্তু হয়ে ওটা গেছে। নিয়ে ডিসকাস করবেন, মনির কোনো ভাই, সমস্যা নেই, আপনি টপিকে অব্র চেঞ্জ ভাই, হয়ে যাবে। এক সেকেন্ড, এক সেকেন্ড, কাম অব্র ডাউন। ভাই, আমার এইটা প্রশ্নটা নিয়ে সেটা ছিল না। অব্র ভাই, আমার আমার রঞ্জু ভাই, আমার প্রশ্নটা সেটা ছিল না, কিন্তু আমার প্রশ্নটা একদম ক্লিয়ার প্রশ্ন। দাসী তো সেমি ওয়াইফ না ভাই, সেমি ওয়াইফ নামে কোনো স্ট্যাটাস নাই পৃথিবীতে, সেমি ওয়াইফ নামে কোনো স্ট্যাটাস নাই। সেমি ওয়াইফ কি ভাই? তার সাথে আপনি কি পৃথিবীর বিবাহের জন্য ইতিহাস কোনো ওই যে সম্পর্কে ইসলামের যে আপনার সিস্টেম? ধারণাই ভাই নেই, ঠিক আছে? রেজাল ভাই, আচ্ছা সেটা ম্যাটার এই করে তো না ভাই, ভাই, নলেজ আবার সেটা আবার আবার নলেজ ক্লেম করতেছেন, আবার নলেজ ক্লেম করতেছেন, শেষ না, করে অল্প দিই। আপনি কেন এই যে এরকম স্টেটমেন্ট কেন দেন যে শেষ সেমি করি ওয়াইফ বা শেষ করি উপপত্নী শেষ করি ভাই, উপপত্নী বলে ভাই কোনো শেষ করি, ধারণাই ভাই শেষ পৃথিবীতে নাই, করি, ঠিক আছে? এই ধরনের কথা ভাই কেন শেষ বলেন? করি, শেষ করি ভাই, শেষ করি। ইসলামে নাই, ইসলামে নাই ভাই, শেষ করি। সেটা হচ্ছে কি বলে? আমার ভাই, ওটা হচ্ছে ওয়ার্ড মিস্টেক, এটা হচ্ছে হবে ইসলামে নেই, সরি। তো আমাকে, আমি আপনাকে যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার, ভাই হাসবেন না এই ভাই। ডিসকাশন না, তো আর রঞ্জু আমি, ভাইকে প্রশ্ন করতে ভাই দেন, উনি ভাই ভাই সুন্দর ভাই প্রশ্ন করতেছেন, ঠিক আছে? এটা আপনি ডিটেলসে যাবেন, ভাই, ওই যে আমার দাসী আমার তো সেক্স একটা নিয়ে প্রশ্ন এখন আছে আপনি ভাই। আলোচনা করবেন, ভাই আলোচনার ভাই, অন্যদিকে আমি চলে দাসী যাবে। সেক্স নিয়ে আলোচনা করব না আপনি ভাই, এত আমি না দাসী সেক্স নিয়ে পেঁচায়ে আলোচনা ধরেন করব না ইসলাম ভাই। এটাকেই, হ্যাঁ। ভাই আমি দাসী সেক্স নিয়ে আলোচনা করব না ভাই। দাসী সেক্স নিয়ে না আলোচনা না, করার জন্য আমি আপনি বলিনি যেটা যে চান, আপনি করতে আচ্ছা পারেন, আপনাকে মুরিদ করতে ভাই, যেটা আপনি পারেন, চান, একটু আপনি আপনি যদি একটু ছোট করতে সেক্ষেত্রে করে চান, আমিও ক্লিয়ার করে করবো। দেন তাহলে। মনির ভাই, একটা ছোট ভাই আমি প্রশ্ন ছোট প্রশ্ন করে ক্লিয়ার করতেছি করেন। রে ভাই, আমি তো আপনি প্রশ্ন করতে করতেছি চাইলে ভাই, আমাকে একটু আলোচনা আমি ডিফাইন করবো, করতে আমার দেন। কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি এই টপিকে যে আলোচনা ভাই করবো, কোনো করবো ভাই, সমস্যা নেই। আপনার সাথে সেটাই বলছি। আপনি যদি দাসী সেক্স নিয়ে আলোচনা করতে চান, সেটা হয়তো আমরা আরেকদিন করব, কারণ আজকে আমাদের এটা বিষয় না। না না, বাট আপনারা আমার যদি যেটা করতে প্রশ্ন চান আমি ভাই, করব, আমার সমস্যা নাই, ঠিক আছে? রেজাউল ভাই, রেজাউল ভাই আমাকে শেষ করতে দেন একটু। আমার যেটা কথা সেটা হচ্ছে, আপনি নিজেই বলেছেন এবং আমরা এটাও জানি, ইসলামে দাসীকে বিয়ে করার যে ইসলামের যে বিয়ের সিস্টেম, ইসলামে যেভাবে বিয়ে করতে হয়, দাসীকে কখনোই এই বিয়ের সিস্টেমের হাফ অংশ তো নেওয়াতে হয় না। তার মানে আপনি যদি সেমি অফ বলেন, তাহলে অর্ধেক অংশ বিয়ে, অর্ধেক অংশ কইরা তাকে সেমি অফ করবো, এরকম কোনো অপশন কিন্তু নাই। সরাসরি তাকে যুদ্ধক্ষেত্র থেকে ধরে নিয়ে আসেন, নিয়ে আসে সরাসরি তারা বেডে ফালায় দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, ভাই এই আমার আর এই যে প্রশ্ন একটা ক্লেম এই এক করলেন না, ঘুরে ফিরে আপনি ভাই, এই যে ভাই প্রতিটা ভাই কথা ভাই বলতেছেন, ভাই এর ভাই ভাই প্রতিটা ভাই ভাই প্রেক্ষিতে, ভাই শেষ, এই ভাই প্রতিটা শেষ, প্রেক্ষিতে কথা ভাই অন্যদিকে চলে শেষ, যাবে, ঠিক ভাই আছে? শেষ, ভাই আপনি শেষ, ভুল ভাই ক্লেম শেষ করবো, করেছেন, আপনি শেষ জানেন করবো, না, ঠিক আছে? ভাই ভাই তো শেষ আপনি করবো, কেন ভাই এই শেষ করবো টপিকে কথা একটু, বলছেন? এই যে টপিক ভাই নিয়ে শেষ আলোচনা করলে করবো, আপনারও 1 ঘন্টা ভাই সময় শেষ, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? ভাই শেষ আচ্ছা, না করবো না, ভাই এখানে একটু। আপনার কোনো মন্তব্য আপনি করার আপনি প্রয়োজনই নেই, যেটা ঠিক আছে? বলছেন, এটা অনেক বড় রেজাউল একটা ভাই একটু, টপিক। রেজাউল ভাই একটু, রেজাউল ভাই একটু, রেজাউল ভাই, সেটা হচ্ছে আপনি যেটা প্রথমে বলছিলেন, আপনি যে উদাহরণটা দিয়েছেন যে বিবাহ বহির্ভূত, আপনাকে আবার বলতেছি আমি, আপনি বলেছেন যে বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক করা অন্যায় একটা কাজ। তো সেক্ষেত্রে হ্যাঁ, আপনাকে আমি ঠিক জিজ্ঞেস আছে। করছি যে হ্যাঁ, দাসীর সাথে সেক্স ইসলামে করা কি অন্যায়, কি ইসলামে অন্যায় না? ইসলামে আউমা মালাকাত আইমানুহুম, হ্যাঁ, দক্ষিণ হস্তের মালিকানা, এটা হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ ওয়াইফ, ঠিক আছে? আপনার পরিপূর্ণ ওয়াইফ না, একটা স্বাধীন নারীকে বিয়ে করলে, তার সাথে যৌন সম্পর্ক করলে যে রুলস, যে ক্রাইটেরিয়া গুলো ফলো করতে হয়, তার ক্ষেত্রে সেই সমস্ত ক্রাইটেরিয়া সবগুলো ফিল আপ করতে হয় না, ঠিক আছে? তার সাথে হচ্ছে যে কিছু জিনিস ফিল আপ করলেই হয়, ঠিক আছে? এটা করলে তাকে দেখা যাচ্ছে যে আপনার তার সাথে যৌন সম্পর্ক করা যায়, সেটা হচ্ছে আপনি উপপত্নী বলতে পারেন, কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে একটা শাখা বিবাহ বলতে পারেন, বিবাহেরই একটা শাখা এটা। এটা বিবাহ বহির্ভূত বিবাহের কোনো ভাই, কিছু না। বিবাহের একটা এটা বিবাহ বহির্ভূত কিছু না ভাই, বিবাহের আবার কি শাখা থাকতে পারে ভাই? হ্যাঁ, এটা এটা ডিফারেন্ট আলোচনা, আপনি এটা ধরে নিয়ে আলোচনা আগাতে চাইলে আগাতে পারেন, আপনি যদি মনে করেন আচ্ছা এখানেই তার পড়ে মানে, থাকবেন, তো আচ্ছা আপনি এখানে তার পড়ে থাকতে তার পারেন, মানে ঠিক আছে? তার মানে আপনি আমার সাথে তার মানে আপনি যেটা বললেন প্রথম, যে আপনার যে ক্লেমটা ছিল যে বিবাহ বহির্ভূত যে যৌন সম্পর্ক এটা অন্যায়, এই ক্লেমটা আপনার টিকতেছে না, হ্যাঁ, কারণ আপনাকে আমি দাসীর কেন একটা দেখতেছেন? উদাহরণ আমার দিয়ে তো দিয়েছি ঠিকই আছে, এবং দাসীর আমি সাথে, আপনাকে ভাই বলতেছি না না। ভাই শেষ করি, ভাই আহা, শেষ করি, রেজাল ভাই, আমি বলার পর আপনি বলবেন। যেহেতু আপনাকে আমি আরেকটা উদাহরণ দিয়ে দিয়েছি যে দাসীকে বিয়ে করতে হয় না, এবং দাসীর ক্ষেত্রে আমরা যে পর্দার থেকে শুরু করে যা কিছু দেখি, আজল টাজল এগুলো যা আছে, এগুলো কোনো কিছুতে অনুমতি দিতে হয় না। সো এটা কোনো বিয়ের মধ্যেই পড়ে না। যেহেতু বিয়ের মধ্যে পড়ে না ভাই, সেহেতু আপনি যেটা প্রথম ক্লেম করেছিলেন যে বিবাহিত বহির্ভূত অন্যায়, যৌন সম্পর্ক করা অন্যায়, সেটা তো আর টিকতেছে না ভাই। হ্যাঁ, রঞ্জু ভাই কি যেন বলতে ঠিক চাচ্ছিলেন, আছে। বলতে পারেন।
না না না, উনি না, আপনার এই কথাগুলো যেহেতু আপনি প্রসঙ্গ ছাড়াই বলেছেন সেহেতু আমাকে তো বলতে হবে। সেটি হলো যে একজন একজন হচ্ছে যুদ্ধবন্দিনী যখন মুসলমানদের হাতে আসে, তখনও চুক্তি হয় রাষ্ট্রের দ্বারা, ঠিক আছে, রাষ্ট্র সৈনিকদেরকে দায়িত্ব দেন ওই সমস্ত নারীর ভরণ পোষণ করার জন্য। এবং তারা যখন একজন একজন পুরুষের এখতিয়ারে আসে, তখন তার সাথে সে জনসম্পর্ক করতে পারবে কিসের বিনিময়ে? তার সমস্ত জীবনের দায়ভার নেওয়ার বিনিময়ে, ঠিক আছে, এবং হচ্ছে তাকে প্রোটেকশন দেওয়ার বিনিময়ে, রাহুল এবং ভাই, হচ্ছে যে শোনেন তার সন্তানকে সন্তানের পরিচয় দেওয়ার বিনিময়ে, এবং হচ্ছে যে আরো অনেক রকমের নিয়ম কানুন আছে যেগুলো ফলো করতে হয়, ভাই, ঠিক আছে। সে ভাই চাইলে আমরা তাকে জানি না বিক্রিও করতে যেহেতু পারবে। এক সেকেন্ড আপনারা দুজনে চুপ থাকেন, আমরা দুজনে মিউট করে দেবো এখন। আমার কথা হচ্ছে যে আমার কথা শুনেন, আপনারা আলোচনারে কমপ্লিটলি অন্যদিকে নিয়ে যাইতেছেন, অন্য ডাইমেনশনে আমি চলে তো যাচ্ছেন। তাই বলতেছি, উনি টেনে ওইদিকে যেতে যাচ্ছে, ঠিক আছে, জোর করে ওইদিকে যেতে যাচ্ছে। আমি বলছি, আর হাসা, ঠিক আছে, আমার তো আলোচনা। আচ্ছা এক সেকেন্ড রেজাউল ভাই, একটা সেকেন্ড। আমি আপনাকে যে প্রশ্নটা করতেছিলাম, আপনি যে কথাটা বলছেন, যে প্রথমে যে কথাটা, সেটা হচ্ছে আমরা সেকুলার মোরালিটি নিয়ে পড়ে থাকি, আমাদের অন্যদিকে যাওয়ার দরকার নেই। আরেকটা বিষয় আছে রাষ্ট্রধর্ম, সেটা যিশু আর আমি আলাপ করবো, আপনারা চাইলে আলাপ করতে পারেন, আপনারা থাকেন, সমস্যা নেই। আমি আপনাকে যেটা বলতেছিলাম, এই কথাটা মুলিদ আপনারা বলছিলেন, কিন্তু মুলিদ এটা হচ্ছে অন্যদিকে চলে গেছিলেন। আমি বলছিলাম যে যদি আপনি মনে করেন যে কোনো আহ, একটা কথা বলছিলেন যে কোনটা গুড, কোনটা ব্যাড, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, সেটা কি আমাদের সোসাইটিতে সবসময় ছিল, নাকি এইটার বিকাশ হয়? আপনি কি বলতে পারেন যে এই মানে সেন্স গুলো আমরা কোনোভাবে রিলিজিয়ন থেকে পাইছি না? এই সেন্স গুলো আমরা চলতি পথে, আমাদের যেই লক্ষ বছরের যেই অনুসরণ, যেই বিবর্তনের পথে আমরা সেগুলো পাইছি? আপনার কাছে আপনি এই ব্যাপারে কি বলতে চাচ্ছেন? আমি আপনাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি ব্যক্তিগত ক্ষেত্রে, ঠিক আছে, আমাদের মনের মধ্যে যেগুলো আমরা খারাপ এবং ভালো মনে করি সেইগুলো আমরা ইনহেরিটেন্টলি জন্মগতভাবে পেয়েছি, ঠিক আছে। এটা বিবর্তনের ফলে এটা আসেনি, এটা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা প্রদত্ত ভাবে আসে। এখন আপনি এটাতে বিলিভ করবেন না, আপনি বলবেন যে বিবর্তনের ফলে, সোশ্যাল এভলিউশনের ফলে, সামাজিক ধারণার ক্ষেত্রে আমরা সমাজে বসবাস করি, সমাজে জন্মগ্রহণ করি, সেখান থেকে আমরা ধারণাগুলো পাই। আপনি মানতে পারেন, এটা আপনার সাথে আমি তর্ক করবো না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ইয়ে ভাই, কিন্তু আমরা মনে ইয়ে করি ভাই, এটা সৃষ্টিকর্তাই আমাদেরকে দিয়েছে। না 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 না, এক সেকেন্ড এক সেকেন্ড। আপনি যেটা বলছেন সেটা অবশ্যই আমি আমি সেটা মানে অপোজ করি এই কারণে, মানে মোরালিটি, মানে একাডেমিক্যালি মোরালিটি দুই ধরনের। একটা হচ্ছে যে ব্যক্তি টু ব্যক্তি কি চিন্তা করে, হ্যাঁ, তার মধ্যে কথা আছে। ব্যক্তি টু ব্যক্তি কি চিন্তা করে তার মানে অন্য কিছু এটাতে এক্সিস্ট করে না, এমনটা না। মানে আমি বলতেছি যে ভ্যারিয়েবল চেঞ্জ হয়, একটা হচ্ছে পরিবর্তন হয়। যে 1950 মানে সালে কেউ একজন যদি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাইতো, 2020-এ এসে সেটা কি মোরাল না ইমোরাল, সেটা সোসাইটি ডিপেন্ড করবে। আরেকটা হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সে অলিখিত ভাবে ন্যায্য অন্যায্য, খারাপ ভালো আছে। মানে এটা হলো এটা হলো অন্টোলজিক্যাল একটা পজিশন। অন্টোলজি বুঝেন তো, মানে কেন এটা এরকম বিকজ এটার মধ্যে এটা আছে, দ্যাটস ওয়াই এটা এরকম, রিয়েলিটিটা। অন্টোলজি হচ্ছে রিয়েলিটি। এখন প্রশ্ন হচ্ছে, আমার কথা হচ্ছে কি, আপনি কি সেই মোরাল সেন্স গুলো, যে আজকে যেটা ভালো কালকে সেটা খারাপ, বা এইরকম কোনো কিছু আপনি কি বলতেছেন যে এগুলো রিলিজিয়নের মানে পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এসে ঢুকছে, নাকি আমরা এগুলাকে অ্যাডপ্ট করে নিছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে? আমার জানার বিষয় হচ্ছে সেটা। আপনার প্রশ্নটা আমি একটু ক্লিয়ার হই। আপনি আসলে এতে থেকে আপনি বলেন যে আজকে যেটা ভালো কালকে যেটা খারাপ, মানুষ যেগুলোকে আজকে ভালো বলতেছে কালকে আবার খারাপ বলতেছে, এই ধরনের ভালো মন্দের যে বোধ মানুষের মধ্যে, এটার কথা বলতেছেন, নাকি যে ওই যে আপনি বললেন যেটা হচ্ছে যে ইউনিভার্সাল যে মরালিটি, প্রত্যেক মানুষের মধ্যেই আছে, কিছু বিষয়কে খারাপ এবং কিছু বিষয়কে ভালো মনে করা, সেইগুলোর ক্ষেত্রে বলতেছেন? হ্যাঁ, প্রশ্নটা আপনার কোন ক্ষেত্রে? আমি দুটার ক্ষেত্রে বলতেছি যে আপনি কি মনে করেন যে এটা কি আমি প্রথম ক্ষেত্রে আপনাকে বলেছি, সবসময় আছে? আমি প্রথম ক্ষেত্রে আপনাকে বলেছি, প্রথম তাহলে তো ক্ষেত্রে এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, জন্মগতভাবে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তাহলে তো এটা আপনার হচ্ছে, মানে আপনার হ্যাঁ, আমি আবার বলি, সরি, আমি আপনার প্রশ্নটা বুঝাই বলি, আপনি কোয়েন। আমি জিজ্ঞেস করতেছি আপনাকে যে মোরালিটির মানে আমাদের এই ইউনিভার্সে ভালো খারাপ আছে, আমরা সেইখান থেকে ভালো খারাপ পাই, অর্থাৎ ইউনিভার্স হচ্ছে ভালো খারাপের বৈশিষ্ট্যের মধ্যেই আছে, মানে এইটা নতুন করে আমাদেরকে আনতে হবে না। আরেকটা হচ্ছে যে না, ইউনিভার্সে এরকম কিছু নাই, আমরা ক্রিয়েট করছি আমাদের প্রয়োজনে, হিউম্যান এভলিউশন বলেন বা মানুষের বসবাসের জন্য বলেন, মানে চলতে। আপনি কোনটা সমর্থন করেন? আপনি কি দুইটাই সমর্থন করেন, না আপনি একটা সমর্থন করেন যে এগুলো ছিল সবসময়, আমরা আসার ফলে আমরা এগুলো মানে পাইছি, সেটা হইলে রিলিজিয়াস অবজেক্টিভ মোরালিটি? আর যদি না, এগুলার কোনো অস্তিত্বই ছিল না, যেই কারণে আমরা পাথরের কাছে মোরালিটি খুঁজি না, আমরা সমুদ্রের কাছে মোরালিটি খুঁজি না, আমরা নদীর কাছে মোরালিটি খুঁজি না, আমরা শুধুমাত্র কনসিয়াস বিং এর কাছে মোরালিটি খুঁজি,
এবং সেই কনসিয়াস বিংটা যদি আমার মানে হিউম্যান, আরেকটা হিউম্যান বিং, আরেকটা মানুষ হয়, আমি তার কাছে মোরালিটি খুঁজি। এমনকি আমরা একটা বাচ্চার কাছেও আশা করি না যে বাচ্চা মোরাল সেন্স ডেভেলপ করবে। একটা ছোট বাচ্চাকেও যদি আমাদেরকে একটা ছোট বাচ্চা কামড় দেয় বা একটা কুকুর আমাদেরকে কামড় দেয়, আমি তার কাছে আশা করি না আরে সে তো একটা বাচ্চা মানুষ, তার কাছে মোরালিটি খুঁজে কি হবে, সে তো বুঝে না। তাহলে কি মোরালিটি কি কনসিয়াসনেসের সাথে একটা ইনভলভ? কনসিয়াসনেসের সাথে যদি ইনভলভ হয়, হ্যাঁ, না ঠিক আছে, হ্যাঁ, মোরালিটি যদি যেটা মনে করি, হ্যাঁ, হ্যাঁ কনসিয়াসনেস কাছে ইনভলভ। তাহলে সেটা একটা নলেজের একটা ব্যাপার আছে যে যত বেশি মানুষ জানবে তত সে মোরাল হবে। তাহলে তার মোরালিটির এই ক্ষেত্রেও মোরালিটি চেঞ্জ হচ্ছে। যেমন কি আমি যদি আমার বাবার সামনে দাঁড়াইয়া সিগারেট খাই, আর সেই আমি যদি কোনো কারণে স্কুলে যাই, পড়াশোনা শিখি, আমি চিন্তা করবো যে না, গুরুজনকে শ্রদ্ধা করো, এটা আমি ছোটবেলায় পড়ছিলাম আমার বইতে, দ্যাটস ওয়াই আই শুড রেসপেক্ট, আমার বাবা মাকে আমি রেসপেক্ট করা উচিত। তাহলে কি আমি বলতে পারি যে কনসিয়াসনেস, জ্ঞানের সাথে মোরালিটির একটা সম্পর্ক আছে? যদি আপনি এটা স্বীকার করেন যে আছে, তাহলে তো আপনার রিলিজিয়াস মোরালিটির কোনো বেস, ফান্ডামেন্টাল বেস থাকলো না। বুঝতে পারছেন? এখানে এখানে হ্যাঁ, না ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কি রঞ্জু দেখেন, ভাই, একটা বিষয় না, একটু একটু মুরহিদ ভাই, একটু একটু উনি আমাকে রঞ্জু ভাইয়ের কথা, ভাই আমি রঞ্জু ভাইয়ের কথাতে একটা কথা বলবো ভাই, সেটা হচ্ছে রঞ্জু ভাই যেটা বললেন যে ওই যে আপনার বিহেভিয়ারের উপর, যে আপনার এডুকেশনের উপর, এই বিষয়ে আপনার আলবার্ট আইনস্টাইন একটা কথা বলছিলেন যে a man's ethical behavior should be based on effectually on sympathy, education and social ties and needs. No religious basis is necessary. Man would indeed be in a poor way if he had to be restrained by fear of punishment and hope and reared after death. হ্যাঁ বলুন ভাই। না ঠিক আছে, আপনি আপনি আরো বড় বড় ফিলোসফারের কথা নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে রঞ্জু ভাই যে কথাটা বললেন, হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি যে একটা বিষয় সুপ্তভাবে মানুষের মধ্যে থাকা, আর তার কনসাসনেস এর সাথে, তার চিন্তা চেতনা, তার গ্রোথের সাথে সেটা বিকশিত হয়ে যাওয়া, ঠিক আছে? সম্পর্কটা এরকম, আপনি যেভাবে বলতেছেন যে হুট করে চলে আসা, ওরকম না, বরঞ্চ আমাদের মধ্যে ছিল, কিন্তু সেটা সুপ্তভাবে ছিল, পরে বিকশিত হয়েছে, ঠিক আছে? এইভাবে আসে। আর সেই জন্যই আমার পয়েন্টটা দেখেন, সেই জন্যই আমরা দেখি কি যে পৃথিবীর কোন সোসাইটিতেই ইতিহাসে কিংবা এখন পর্যন্ত, ঠিক আছে, যে কখনো এই বেসিক মোরাল কনসেপ্ট গুলো কখনোই পরিবর্তন হয়নি, সেগুলো আজও সেই একই অবস্থায় আছে। সত্য কথা বলা এবং মিথ্যা কথা বলা খারাপ, সত্য কথা বলা ভালো, পৃথিবীর কোনো সোসাইটি পাবেন না যে এই দুইটা ক্রাইটেরিয়াকে কখনো পরিবর্তন করেছে। যে কোনো সোসাইটিতে যান, যত প্রিমিটিভ যান আর যত উন্নত সোসাইটিতে যান না কেন, সবাই বলবে সত্য কথা বলা ভালো, মিথ্যা কথা বলা খারাপ, কখনো আপনার পরিবর্তন পাবেন না। হ্যাঁ, তো এই বিষয়টা এরকম। আর সোশ্যাল ক্ষেত্রে যে আমি বলি যেটা, যে সেইখানে হচ্ছে যে আপনার, আমার একটা অপোজ আছে এখানে, হ্যাঁ বলতে পারেন। আচ্ছা সেটা হচ্ছে আপনি মানে আপনার যে কথাটা, এই কথাটা কিভাবে অপোজ করে আমি বলি। আপনি যেটা বলছেন যে সত্য, পৃথিবীর কোন সিভিলাইজেশনে সত্য কথা বলাটা এটা কমপ্লিটলি এক ধরনের বলবো যে আপনি মানে তথ্য সংক্রান্ত সমস্যা আছে। যেমন আপনি যদি মোগলদের আমলে যান, মোগল বা আপনি যদি মধ্যযুগের আমলে দেখেন, সেইখানে সত্য কথা বলা, মিথ্যা কথা বলা, এই ধরনের কোনো কিছু যে স্ট্যান্ডার্ডে বলতো তারা, যেমন মোগলদের, স্পেশালি মোগলদের, শুধুমাত্র মোগলদের স্বাধীনতার বা মোগলদের আমলের আমরা যদি দেখি যে তাদের রাজাদের মধ্যে যুদ্ধগুলো দেখি, সেই যুদ্ধগুলোর কারণ হচ্ছে যে এই মিছা কথা, সঠতা বা এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে বেশি ছিল, সত্যশীল ছিল। ভাই আপনি পয়েন্টটা বুঝতে পারতেছেন না, সেটা আজও আছে আমাদের মধ্যে। আমরা মিথ্যা বলি, আমরা সততা করি, আমরা হচ্ছে অনেক অন্যায় করি, কিন্তু এইগুলোকে আমরা ভালো মনে করি না, এই খারাপ মনে করেই করি। পয়েন্টটা বোঝেননি? অবশ্যই এগুলাকে আমরা খারাপ মনে করি, আমরা ভালো মনে করি না। আমি সেটাই বলতেছি, এইগুলো যদি আমরা দেখেন চেঞ্জ হয় আমাদের জ্ঞান অনুযায়ী। কোথায় কোন সোসাইটিতে মিথ্যা কথা বলাকে ভালো মনে করা হতো? দেখেন কোন সোসাইটিতে মিথ্যা কথা বলাকে ভালো মনে করা হতো? কোন আপনি এখানে দুইটা কথা আছে। প্রথম কথা হচ্ছে এটাকে যদি আপনি আপনার রিলিজিয়নের অবদান ধরেন, আমি এটা ভুল বলবো। আহারে দেখেন, আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম, আমার কথা কিছুই বুঝলেন না। আমি কবে বললাম রিলিজিয়নের এটা অবদান? আমি বলছি এটা রিলিজিয়ন না থাকলেও, আমি অতি স্পষ্ট করে বলেছি যে ধর্ম না থাকলেও, কোন ধর্মীয় গ্রন্থ না নাজিল হলেও মানুষের এই বোধগুলো মানুষের মধ্যে থাকতো। নাস্তিক কাস্তিক এখনো সবার মধ্যে আছে। এই বোধগুলো কোত্থেকে আসছে? এই বোধগুলো সোর্স কি আসার? আপনি বলবেন যে বিবর্তনের ফলে আসছে, সোশ্যাল নিয়ম কানুনের ফলে আসছে, এটা আপনি বলেন, আপনার সাথে আমি ঝগড়া করবো না, ঠিক আছে, কিন্তু আমি বলি এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, আমাদের মধ্যে রেজাউল ভাই পাথরের মধ্যে সেই বোধ নেই। নৈতিকতার মানদণ্ড পাথরকে আল্লাহ সেই বোধ দেননি। না, পাথরের মধ্যে কনসিয়াসনেস নাই।
আর গডের নৈতিকতার কি বলেন, গডের নৈতিকতার মানে গড কি? গড কিসের ভিত্তিতে ইয়ে করে যে এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে মোরাল, এই জিনিসটা হচ্ছে ইমোরাল, কিসের ভিত্তিতে সে এটা গড মানে গড হচ্ছে ডিটারমাইন যে করে? এটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে ন্যায় বিচার। গডের ন্যায় বিচারের প্রেক্ষিতে গড মনে করেন, গড হচ্ছে রুলস সেট আপ করেন যে কোন রুলসটা সেট করলে ন্যায় বিচার হবে। হ্যাঁ, ভাই কিসের সে ভার্সন চেঞ্জ করতে যখন কোনো কিছুই ছিল কখনো না, চেঞ্জ যখন করেন কোনো না, কিছু বেসিক ছিল না, নিয়মগুলো সে কখনো কিভাবে চেঞ্জ ন্যায় হয় না। বিচার করতো? ভাই একটা কথা বলি, যখন কোনো কিছুই ছিল না তখন ন্যায় বিচার আসে কই থেকে? এক্স্যাক্টলি আপনি প্রসঙ্গ দেখেন মুহিত ভাই, যখনই আপনি কথা বলেন আপনি অন্য প্রসঙ্গে চলে যান। এখন গড কিভাবে আসলো, তার মরালিটির সোর্স কি, না না না, তা কিভাবে আমি কাজ করতে, বলতেছি এসব ভাই বিষয়। মোরালিটি সোর্স লাগবে না। আপনি তো এই কথাটাই বলতেছেন যে মোরালিটি গড থেকে আসছে বা ইয়ে গড আমাদেরকে ইয়ে করছে। তো আমি সেটা জানতে জি, চাচ্ছিলাম যে গড যদি থেকে থাকে আর গড যদি গডের কাছ থেকে যদি মোরালিটি আসে, তো গডের নিশ্চয়ই একটা বেসিস আছে মোরালিটির। সেই কি মোরালিটির আছে? বেসিসটা কি? আচ্ছা, সেই আমি এই আপনাকে বেস তো বলেছি একটা আছে যেটার উপর বেস করে সে ইয়ে এটা করে, ডিটারমাইন করে যে কোনটা মোরাল কোনটা ইমোরাল, তারপরে এইটা সে সেট আমাদেরকে আপ সেটা বলে। শোনেন শোনেন, গড এটা সেট আপ করেন তার ইচ্ছা মতো, এবং তবে ইচ্ছা মতো বলতে সে যে ভিত্তির উপরে ভিত্তি করে সেট আপ করেন সেটি হলো তার ন্যায় বিচার, ঠিক আছে, আদল, ন্যায় আচ্ছা বিচারের ইয়ে উপরে ভাই, ভিত্তি করে উনি আচ্ছা এটা করেন। আচ্ছা ভাই, আর মানে কল্যাণ গড যে চিন্তা, ন্যায় ধরেন বিচার, ভাই একটা কল্যাণ জিনিস, চিন্তা, এক- ভালোবাসা এসবের উপর। আচ্ছা একটা জিনিস ধরেন যে সত্য কথা বলা বা ভালো কাজ হুম। করা, ভালো কাজ করা ভালো, এটা কি গড আদেশ করছে সেই জন্য ভালো, নাকি ভালো কাজ করা ভালো বলে গড আদেশ করছে? আচ্ছা, এখানে কোশ্চিন হবে হচ্ছে আপনি যেটা প্রশ্নটা করলেন, ঠিক আছে, এখানে তাহলে চলে যেতে হবে যে সৃষ্টিকর্তার যে আপনার সিফাত গুলো, যে গুণাবলী গুলো, সেই গুণাবলী সৃষ্টিকর্তা নিজে ধারণ করছেন না সৃষ্টিকর্তার সাথে নিজে আদি অনাদি কাল ব্যাপী ছিল। এখানে অনেক প্যাচের বিষয় আছে, ঠিক আছে। আমরা বলি এক কথায় যে সৃষ্টিকর্তার অস্তিত্ব এবং তার যে গুণাবলী, তার যে হচ্ছে যে সিফাত যেগুলো, ঠিক আছে, তার গুণাবলী, এইটা তার সাথে তার অনাদি কাল ব্যাপী ছিল। এটাকে সে ক্রিয়েট করেনি, এটা কোনো না না, ক্রিয়েটেড, আচ্ছা ঠিক আছে, আমি তো সেটা আনক্রিয়েটেড, বলতে ঠিক চাচ্ছি আছে। না হ্যাঁ, ভাই সে ক্রিয়েট করছে বা ক্রিয়েট করেনি, সেটা তো কোয়েশ্চেন না। আমার কোয়েশ্চেন হচ্ছে ভালো কাজ করা যে ভালো, এই জিনিসটা গড বলছে সেই জন্য ভালো, বা গড আদেশ করছে করতে সেই জন্য ভালো, নাকি সেই জিনিসটা ভালো তাই গড আমাদেরকে আদেশ করছে? এখানে বিষয়টা হচ্ছে যে দেখেন, এখানে আমি আপনাকে কি বললাম যে এই যে আদল, ন্যায় বিচার কিংবা ভালোবাসা কিংবা কল্যাণ চিন্তা, ঠিক আছে, এই গুণাবলীগুলো সৃষ্টিকর্তার সাথে অনাদিকাল ব্যাপী ছিল। তার মানে হচ্ছে আচ্ছা, যে ন্যায় এই বিচার করা বিষয়গুলো, ভাই, হ্যাঁ 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 ন্যায় হ্যাঁ, বিচার ঠিক করা আছে কি ঠিক ন্যায় আছে। কাজ? ভাই হ্যাঁ ন্যায় হ্যাঁ, বিচার সেটা করা আমি কি বলি, ন্যায় কাজ? আমার কথা শুনুন, আমি পয়েন্টটা শেষ করি, ঠিক আছে, পয়েন্টটা শেষ করি। তো যেহেতু এই গুণাবলীগুলো সৃষ্টিকর্তার মধ্যে অনধিকাল ব্যাপী আছে বা ছিল, তো সেক্ষেত্রে এরই ভিত্তিতে আল্লাহ তাআলা বিভিন্ন নৈতিকতা সেট আপ করেন, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আপনি যেভাবে কোশ্চেন করলেন, যে সৃষ্টিকর্তা ভালো বলেছে কি এটা ভালো, নাকি এটা ভালো বলে সৃষ্টিকর্তা হচ্ছে এটাকে আদেশ করেছেন বা এই নিয়ম সেট আপ করেছেন, অ্যাকচুয়ালি হচ্ছে এটা এটা হচ্ছে আমরা বলতে পারি যে এই জিনিসটা আল্লাহ তাআলার সাথে, সৃষ্টিকর্তার সাথে অনাদিকাল ব্যাপী ছিল, এবং এরই ভিত্তিতে, হ্যাঁ, এই জিনিসগুলো ভালো বিধায় আল্লাহ তাআলা এই নিয়মগুলো সেট আপ করেছেন, আমরা বলতে পারি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভালো সেই জন্য আল্লাহ তাআলা করছে, আল্লাহ তাআলা সেই কাজটা করতে বলছে, তাই তো? তাহলে তো ভাই জি, মানে গডের উপর তো নির্ভর করে না ভাই, মানে মোরালিটিটা গড দেখতেছে, ও গড এটা হচ্ছে, গড একটা মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে যে ও এই জিনিসটা ভালো, আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই কাজটা করতে বলি। মানে গড হুম এখানে মাধ্যম হিসেবে, মেসেঞ্জার হিসেবে কাজ করতেছে। মোরালিটি হুম গডের বাইরে কাজ করে, গডের বাইরে মোরালিটি এক্সিস্ট করে। গড দেখতেছে, মানে ধরেন কোথাও লেখা আছে, সে ওটা পড়ে হ্যাঁ এই জিনিসটা ভালো, আচ্ছা আমি তাহলে বলি, তিনি তো আচ্ছা, সেটা তাহলে করতেছে আমাদের ভাই, মধ্যে তাহলে তো মোরালিটি গডের উপর নির্ভর করে না। এখানে 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট বলি। একটা সেকেন্ড, এখানে পয়েন্টটা হচ্ছে যে 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 ভালো গুণাবলী সৃষ্টিকর্তা নিজেরই সে গুণাবলী, নিজের সে গুণাবলী, ঠিক আছে, সৃষ্টিকর্তা নিজেরই সে গুণাবলী। তো এখন সে তারই ভিত্তিতে কল্যাণ চিন্তায়, ন্যায় বিচারের চিন্তায় সেই নিয়মগুলো সেট আপ করেছে, কিন্তু উনি এই কল্যাণ চিন্তায় নিয়ম সেট আপ করার ক্ষেত্রে উনি বাধ্য না, উনি চাইলে অন্য নিয়মে সেট আপ করতে পারতেন, অন্যায় নিয়ম সেট আপ করতে পারতেন, ঠিক আছে। এটা ওনার ক্ষমতার মধ্যে, ওনার এখতিয়ারের মধ্যে, ওনার ইচ্ছা। তো উনি ইচ্ছা করেছেন কল্যাণ নিয়মগুলো সেট আপ করবেন, ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। ভাই আচ্ছা, তার মানে আর রেজাল্ট ভাই তার মানে হচ্ছে যদি গড চাইতো যে মানুষের চুরি করা ভালো কাজ, তাহলে সেটা গড সেট আপ করতে পারতো না? না মানে সেটা সেটা কি ভাই, তখন না নৈতিক না হইতো? সেটা কি তখন নৈতিক না, হইতো? দেখেন চুরি করা অবশ্যই খারাপ কাজ, কিন্তু সৃষ্টিকর্তা যদি চাইতেন মানে ইয়ে ভাই, এটাকেও ধরেন নিয়ম যে করতে গড পারতেন বললো যে এটা নিয়ম, ঠিক আছে। চুরি করা ভালো কাজ, তাহলে কি সেটা নৈতিক হইতো?
ভাই না, আমার গড এরকম বলবে না। ও ভাই আমার যদি গড এরকম ভাই বলবে না। আপনি 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 প্রিসাপোজ করে ভাই ধরেন, নিতেছেন ভাই, ধরে বা নেন। আপনি গডকে গডের উপর আপনি ইয়ে করতেছেন, গড এরকম বলবে না, এটা তো ভাই কোনো ধরনের কথা হলো না। আপনি তো গডকে বাধ্য করতে পারেন না কোনো কিছুর জন্য। সাপোজ যে গড যদি, আমি সাপোজ বলতেছি কিন্তু ভাই, শুনেন, আমার সাপোজ কথা যদি কি শোনা গড যায় ভাই? বলে আমার কথা যে, কি শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে হ্যাঁ ঠিক শোনা আছে, যাচ্ছে। ঠিক আছে এখানে ওকে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা হচ্ছে, আপনি শোনেন না একটু ভালো করে। দেখেন, চুরি করা ভালো কাজ, ঠিক আছে, এই নিয়ম যদি গড আমাদেরকে দিয়ে দিতেন, তাহলে আমাদের মেন্টাল সেট আপও ওইভাবেই করে দিতেন, যে সেট আপের কারণে আমরা চুরি করাকে সবচেয়ে ভালো কাজ মনে করতাম, ঠিক আছে। তাহলে আমাদের মেন্টাল সেট আপ আল্লাহ তাআলা ওইভাবেই করে দিতেন যেন আমরা চুরি করাকে ভালো কাজ মনে করি। পয়েন্টটা বুঝছেন? কারণ আমাদের এখনকার যে মেন্টাল সেট আপ আছে, এই সেট আপে চুরি না করা হচ্ছে ভালো কাজ, চুরি করাটা খারাপ কাজ, ঠিক আছে। আমরা এটাকে দিয়ে আমরা সেটাকে বুঝতে সাপোজ পারছি। সাপোজ ধরেন যে গড একটা ধর্মগ্রন্থে বললো যে চুরি করা ভালো কাজ, বা হ্যাঁ, এই তখন জিনিসটা আমাদের ধর্মগ্রন্থ মেন্টাল থেকে সেট আমরা আপটা, অ্যাকোয়ার করলাম, তখন কি তখন তো আমাদের মেন্টাল সেটআপ এভাবেই তৈরি হবে, তাই না, যে চুরি করা ভালো কাজ। তো এই জিনিসটা কি তখন নৈতিক হবে? না 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 না, আপনি পয়েন্টটা বোঝেননি। মেন্টাল সেট আপ তৈরি হবে না। মেন্টাল সেট আপ প্রথমে গডস তৈরি করেন, হ্যাঁ, এরপরে হচ্ছে এই মেন্টাল সেট আপ তৈরি করার পরে গড রুলস মেন্টাল রেগুলেশন সেটআপ দেন, কি দিয়ে ঠিক তৈরি আছে। করেন? মেন্টাল সেটআপটা কি দিয়ে তৈরি করেন? আপনি দুইটা প্রশ্ন আগায় যাচ্ছেন আমার কাছ থেকে। আমি বলছি যে একজন রিক্সাওয়ালার যেই নলেজ থাকবে সেই নলেজ অনুযায়ী যেটা মোরাল না, একজন ইউনিভার্সিটির টিচারের সেই একই মোরালিটি কাজ করবে না। মোরালিটি ডিপেন্ড করে নলেজের ভ্যারিয়েশনের উপরে, নলেজ কার কি পরিমাণ আচ্ছা আছে। আচ্ছা, আপনার রঞ্জু ভাই, আমি কিন্তু এই একই প্রশ্ন আপনি বারবার করতেছেন, আমি অ্যান্সার করে যাচ্ছি। সেটি হলো, পার্সোনাল লেভেলে মরালিটি কখনো চেঞ্জ হয় না। একটা রিক্সাওয়ালার কাছে সত্য কথা বলা না না ভালো, না, মিথ্যা কথা পার্সোনাল বলা খারাপ। লেভেলের মোরালিটি একটা আইনস্টাইনের ভাই, কাছেও, সত্য কথা বলা ভালো, মিথ্যা কথা বলা খারাপ। আইনস্টাইনের কাছে একই, একটা না 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 রিক্সাওয়ালার কাছে না তাই। না না হ্যাঁ, না না না, ব্যাপারটা এমন না, ব্যাপারটা এরকম না। আপনি যেটা বলতেছেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের সার্টেন ক্রাইটেরিয়া গুলো, মানে সার্টেন কিছু জিনিস আছে যে জিনিসগুলোকে আমরা ইমোরাল বলি, কিন্তু সেটা করাটাকে ইমোরাল মোরাল না সেটা আইনস্টাইন কখনো ডিটারমাইন করে না, ঠিক আছে। আমাদের কাছে কিছু জিনিস আছে যেটা আমাদেরকে শিখায়, আইনস্টাইনকে শিখাইছে আইনস্টাইনের কেউ না কেউ, যে মিথ্যা কথা বলা খারাপ। একজন মানুষ যদি কখনোই আজ কোনো শিক্ষা শিক্ষিত না হয়, ব্যক্তি শিক্ষা শিক্ষিত না হয়, তাহলেও সে কিন্তু কোনোদিন ভালো খারাপ মন্দের কথা তফাৎ বুঝে না, সে জাস্ট পাথর। এই জন্যই বলা হয় শিক্ষার ভাই জিনিস। ভাই ভাই, পৃথিবীতেও হাজার অশিক্ষিত নিয়ে আসেন, কেউ বলবে না যে মিথ্যা কথা বলা ভালো আর সত্য না না কথা না বলা না, খারাপ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি পুরো ভুল কথা। আপনার এটা আপনি নিয়ে কমপ্লিটলি আসেন, ভুল কোন কথা। ব্যক্তিকে আমি নিয়ে আমি আসবেন? আমি বলি এই আমি বলি আমি সব বলি ধরনের, আপনি কাকে আমি বলি দেখাবেন? আমি বলি মিথ্যা কথা বলা খারাপ, বলা কথা খারাপ। আপনি বাংলাদেশের মধ্যে অনেক অনেক ছেলে আছে, অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা অপরাধ প্রবণ, ছোটবেলা আমি থেকে বাচ্চাদের অপরাধ কথা প্রবণ। বলিনি আপনাকে। ভাই আমি সেটাই তো এই বলতেছি, আপনি জিনিসটা কি এক জিনিসকে বাদ দিতে সার্কামস্টেন্সের পারবেন? উপর নির্ভর করে ভাই। আরে ভাই, এক তারপরেও জিনিসকে বাদ শুনেন, দিতে পারবেন না আপনি? তারপরেও আপনি তারপরে আমার আমার কথা কথাটা শুনেন, বুঝেন নাই, তারপর আপনি আমার কথাটা বুঝেন নাই। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে, আমি আপনাকে বললাম তারপরে যে শুনেন। মোরালিটি কিভাবে গড়ে ওঠে। দেখেন, মোরালিটি বেসিক্যালি গড়ে ওঠে হচ্ছে যে আপনি কতটা এক্সপিরিয়েন্স করতেছেন আপনার সারাউন্ডিংস কে, সেভাবে গড়ে ওঠে। আপনি যদি মানে বাংলাদেশের ছোট্ট একটা শহরে সারা জীবন কাটায় দেন, আপনাকে যদি আমি একটা পর্যায়ে যদি ইউরোপের কোনো সিটিতে বা আমেরিকার কোনো দেশে নিয়ে, মানে শহরে নিয়ে আপনাকে যদি আমি দেখাই, তাহলে সে ইনস্ট্যান্টলি তার মানে রিয়াকশন হবে ভিন্ন। মনে করেন একটা লোক কখনোই মক্কা শরীফের কাছ থেকে বাইরে নেই, সে কখনোই জিন্স পরা, ছোট ছোট জামা কাপড় পরা কোনো ইউরোপিয়ান মেয়ে দেখে নাই, জীবনে কখনো দেখে নাই। এখন তাকে হঠাৎ করে তাকে পরের দিন আমি ইউকে তে নিয়ে আসলাম, লন্ডনে, একদম মনে করেন যে খোলামেলা কনসার্টের মধ্যে নামাই দিলাম, দেখো কনসার্ট, সে কিন্তু লজ্জা পাবে এবং সে এই এই জিনিসগুলো কখনো নিতেই পারবে না। বিকজ সে যে সোসাইটিতে বসবাস করছে, সে সোসাইটির মোরাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এইটা হারাম বা এটা অ্যাকসেপ্টেড না এবং এটা খারাপ। কিন্তু অন্য সোসাইটির কাছে এসে সেটা অন্যরকম ভাবে সেটা ইয়া হচ্ছে। যেমন আপনি সমকামীর কথা নিয়ে আসলেন, সমকামিতার কথা বলতেছেন, সেখানে অনেক সোসাইটি অ্যাকসেপ্ট করে না, অনেক সোসাইটি অ্যাকসেপ্ট করে। আমি এই জন্যই বলতেছি যে ইনস্ট্যান্ট মানে কোনো জিনিসকে একদম যে এটা মোরাল চেঞ্জ হবে না, এই ধরনের কোনো মোরালিটি মানব সমাজের জন্য কোনো ভালো কিছু না। যেটা রিলিজিয়াস মোরালিটি সেটাকে বলা হচ্ছে যে এটা চেঞ্জ হবে না, এটা সারাক্ষণ এভাবেই থাকবে। কিন্তু আমরা দেখি রিলিজিয়নও দেখা যাচ্ছে যে মোরালিটি চেঞ্জ করে। মোরালিটি চেঞ্জ করে কি হবে দেখেন, আপনাদের মানে কিতাবে আছে যে কোনো আয়াত আমি যদি আগে আনি, পরবর্তীতে সে আয়াতকে আমি রদ করি, এর চাইতে ভালো আয়াত নিয়ে আসে। এ ধরনের কথা কি আছে না নাই? অবশ্যই আছে। আপনি তো আমার সাথে স্বীকার করবেন যে ধরনের কথা আছে। তাহলে কি দেখা গেল, সে নিজেও তার মোরাল স্ট্যান্ডার্ড চেঞ্জ করতেছে, সে নিজেও আগেরটা খারাপ পরেরটা ভালো নিয়ে আসা, সে নিজেও সাবজেক্টিভ মোরালিটি নিয়ে আসতেছে। সে একই সাথে সে মদ বন্ধ করতেছে না, প্রথম দিন সে মদ বন্ধ করতেছে না, সে ধীরে ধীরে মদ বন্ধ করতেছে। কারণ তার কাছে মনে হচ্ছে যে এই যে মানুষের মোরালিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী নিতে পারবে না মানুষ মদ যদি প্রথম দিন বন্ধ করে দেয়।
সে নিজে অন্যান্য যে খারাপ কাজগুলো সেগুলো ধীরে ধীরে বন্ধ করতেছে, তাহলে সে কখনোই তার কাছে কোনো এই যে বিল্ট ইন মোরালিটি যে এটা খারাপ এটা ভালো এরকম কোনো কিছু নাই, সেও এক্সপেরিমেন্ট করে, সেও তার মোরালিটি চেঞ্জ করে, তাহলে এটা কমপ্লিটলি সাবজেক্টিভ মোরালিটি। ঠিক আছে, এটা কোনো অবজেক্টিভ মোরালিটি না। আপনাদের এই যে অবজেক্টিভ মোরালিটির কথা যে একটা বাই বিল্ট ইন এটা ভালো, আমি এটা পৃথিবীর সবাই বলতেছে এটা খারাপ এটা ভালো, এই ধরনের কোনো মোরালিটি আমাদের সোসাইটিতে নাই। আমাদের সোসাইটিতে এই ধরনের আমাদেরকে শিখায় বলে আমরা এই ধরনের মোরালিটি অ্যাকোয়ার করি বা অ্যাকসেপ্ট করি। ঠিক আছে, বলেন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ রেজাউল ভাই বলতে হ্যাঁ, পারেন। আমি কি একটু বলতে পারি? হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? এবার শুনতে হ্যাঁ, পাচ্ছেন? এক সেকেন্ড রেজাউল ভাই, খালিদ আমি খান ভাই খালিদ কি বললাম বলতেছিলাম। আপনি একটু পরে একটু বললেন। হ্যাঁ একটা সেকেন্ড, হ্যাঁ খালিদ খান ভাই বলেন। হ্যাঁ খালিদ খান ভাই বলেন। আচ্ছা, আমি মানে এই যে মিথ্যে কথা, হ্যাঁ আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? হ্যাঁ স্পষ্ট শোনা জি যাচ্ছে ভাই, আপনার আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যালো। হ্যাঁ আপনার কথা শোনা যাচ্ছে। খালিদ আচ্ছা, খান ভাই, রাজল ভাই যে কথাটা বলতেছে যে মিথ্যে কথা বলাটা খুবই খারাপ। হ্যাঁ, মিথ্যে কথা বলা খুবই খারাপ। হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে বেশ কিছু জায়গায় মিথ্যে কথা বলার খারাপ এটা দেওয়া আছে, কিন্তু ইসলামের ইয়াতে যদি মিথ্যে কথা বলা হয় তাহলে এই জিনিসটা তেমন একটা খারাপ না। হ্যাঁ, এই প্রেক্ষিতে আমরা যদি কাব বিন আশরাফের হত্যার ব্যাপারে যদি একটা হাদিস দেখি, ঠিক আছে, যে সেই লোকটা যখন কাব বিন আশরাফকে হত্যা করতে যায় তখন মুহাম্মদকে বলেছিল যে আপনি আমাকে কিছু বলার অনুমতি দিন। হ্যাঁ, তখন সেই লোকটা কিন্তু কাব বিন আশরাফকে মিথ্যা কথা বলে প্রচুর পরিমাণে মুহাম্মদের নামে মিথ্যে কথা বইলা তারপর তাকে হত্যা করে। তাইলে এই যে তার এই মিথ্যে কথা বলার অনুমতিটা এটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে নিজে দিয়েছে। হ্যাঁ, তো কাব বিন আশরাফ থেকে ধরে এমন আরো বেশ কিছু রেফারেন্স পাওয়া যায় যেখানে নবী মুহাম্মদই সেই অনুমতিটা দিছে মিথ্যে কথা বলার। হ্যাঁ, তো এটাই আচ্ছা ছিল আর কি ঠিক আছে আমার খালিদ বলার ভাই, কথা। হ্যাঁ। আর আরেকটা কথা উনি আরেকটা কথা উল্লেখ করেছেন যে উপপত্নী আর পত্নী, হ্যাঁ উপপত্নীটাকে অনেকটা না পত্নীর না না, ওটা সাথে ডিটেলস মিলাতে আলোচনা যাচ্ছেন ভাই, উনি। আমরা ওই আমি আলোচনায় ওনার যেতে কাছে প্রশ্ন চাচ্ছিলাম না। করবো যে আপনারা না পত্নীদেরকে না কি না বিক্রি করা প্রশ্ন যায় করেন না কিনা? প্লিজ হ্যাঁ, অনেক প্লিজ, ওই আলোচনা এরকম হচ্ছেই না এরকম এখানে, বহু ঠিক আছে? হাদিস পাওয়া যায়। খালিদ আমি এখানে বারবার বহু বলতেছি ভাই, হাদিস আপনার পাওয়া যায় ওদিকে যেন যেখানে না, আপনার তারপর জোর করে নারীদেরকে বারবার একই দিকে বিক্রি করার যাচ্ছেন। মতন রেজাউল ভাই, ইয়ে হ্যাঁ আসতেছে যে যুদ্ধবন্দী খালিদ খান নারী, ভাই, তাদের সাথে আজল করবে, তাদের সাথে ভাই যৌন চাহিদা মেটাবে, আবারও যৌন চাহিদা আপনি মেটানোর কথা পর শুনতেছেন তাদেরকে না। আবার বিক্রিও ভাই ওই করতে আপনাদের পারবে। দেখেন আপনার নাস্তিকের কি সমস্যা ভাই, আপনারা কেউ একটা টপিক ছাড়া পৃথিবীতে আপনি আপনার ইসলামকে আপনি অ্যাটাক বেশ করার আর কোনো কয়েকটা টপিক ভাই, টপিক আপনাদের নাই নিয়ে নাকি? আসছেন, আমার সেই হ্যাঁ প্রেক্ষিতে আমার আমি মনে হয় বললাম আর কথা কি। হ্যাঁ, শুনতেছে না, কথা শুনতেছে না আমার খালিদ মনে খান হয় ভাই। নাস্তিকদের জীবনে ওই একটাই টপিক আছে, আর মনে হয় তারা পৃথিবীতে আর কোনো টপিক খুঁজে পায়নি ইসলামকে অ্যাটাক করার জন্য, এই জন্য ঘুরে ফিরে সেই একই জায়গায় হ্যাঁ যায়। হ্যাঁ আপনাদের আমার কথা প্রবলেমটা শোনা এটা, ঠিক যায় আছে? খালিদ খান ভাই, আমার কথা শোনা যায়? আমার কথা আচ্ছা কি আমি শোনা খালেদ খান ভাইয়ের ওই উনি যে ওই মিথ্যা কথা বলার এখানে আমি জাস্ট, এটা তো টপিক না, উনি টপিক অফ টপিকের কথা বলেছেন, তারপরে আমি আমার সেটা বলি, কথা কি ঠিক শোনা আছে? যায় রেজাউল ভাই? আমার কথা শোনা যায়? হ্যাঁ রঞ্জু ভাই আপনাকে শোনা হ্যাঁ, যাচ্ছে, আমি শোনা এখন যাচ্ছে। শুনতে পাচ্ছি। আচ্ছা আমি যেটা বলতেছিলাম এই টপিকস বাদ দেন, আপনারা যে টপিকসের কথা বলতেছেন ওই যে দাসী মাসি এগুলো আপাতত হ্যাঁ বাদ। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। প্রথম কথাটা বলেন যে ওই যে খালিদ ভাই আরেকটা ইম্পর্টেন্ট কথা বলছে, আমার কথাগুলো তো বলবেনই রেজাউল ভাই, পাশাপাশি খালিদ ভাই একটা কথা বলছে যে মিথ্যা কথা বলা, যে কোনো কোনো কারণে মিথ্যা কথা বলাটা জায়েজ, এইটা বলেন আপনি একটু। আর আমার কথাগুলো যদি হ্যাঁ আমি না ওটাই বলবো, ঠিক আছে, দাসী বাদ দিচ্ছি। এখন এটা হচ্ছে কি দেখেন, সেইটা ভালো একটা জিনিস মনে করেন, কোন সোসাইটিতে কোন রাষ্ট্রের জন্য, সোসাইটির জন্য অধিকতর কল্যাণ কোনো কিছু অর্জন করার জন্য ছদ্মবেশ ধারণ করা, সেটা তখনও বৈধ ছিল, এখনো বৈধ। আমার উদাহরণ দিচ্ছি, আপনি দেখুন পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্র, সমস্ত দেশ, সমস্ত সভ্য দেশগুলো, তারা তাদের গোয়েন্দা বিভিন্ন দেশে প্রেরণ করে, ছদ্মবেশ ধরে তারা ঘোরাফেরা করে, ভুল পরিচয় দেয়, নিজের হচ্ছে পাসপোর্ট চেঞ্জ করে, ভিসা চেঞ্জ করে, নিজের পরিচয় আইডেন্টিটি হাইড করে, এভাবে তারা ঢুকে পড়ে অন্য দেশে, শত্রু রাষ্ট্রে, নিজের রাষ্ট্রের জন্য, নিজের রাষ্ট্রের কল্যাণের জন্য তারা সেখানে শত্রুদের ইনফরমেশন নিয়ে আসে, তাদেরকে অ্যাটাক করে, তাদেরকে হত্যা করে। এই ধরনের যে গুপ্ত হত্যা কিংবা হচ্ছে যে আপনার ছদ্মবেশ ধারণ করা, গোয়েন্দাগিরি পেশা যেটা, ঠিক আছে, এইটা কোনো সভ্য সোসাইটিতেই এই পেশাটাকে আপনার খারাপ মনে করা হয় না, যদি সেটা সমাজের কল্যাণে করা হয়, বৃহত্তর কল্যাণে করা হয়, ঠিক আছে? এইটাও মোরালিটির একটা ধারণা, যে প্রয়োজনের খাতিরে, ওটা ব্যতিক্রম, প্রয়োজনের খাতিরে, অধিকতর কল্যাণ হাসিলের খাতিরে দুইটা একটা মিথ্যা কথা বলা কিংবা ছদ্মবেশ ধারণ করা জায়েজ,
ভালো, এটা বরঞ্চ ভালো। এটা তো সাবজেক্টিভ হয়ে গেল ভাইয়া, এটা তো অবজেক্টিভ থাকলো না, এটা সাবজেক্টিভ না হয়ে না গেল। না না, আমার কথা শুনেন, আমার বিষয়টা বোঝেন। আমি আপনাকে বলি, আমি দেখেন, আপনি রঞ্জু ভাই, আপনি আপনার কথা হচ্ছে যে আপনার মতাদর্শের স্বার্থে মাঝের মধ্যে মিশা কথা পাওয়া যাইব। নো নো নো, আপনি আমার তাহলে আবার কথাই বুঝলেন না। আমার মতের সাথে না, সমাজের কল্যাণে, মতাদর্শ সমাজের মানুষের কল্যাণে, ঠিক আছে, মানুষের কল্যাণে। এক সেকেন্ড, আপনি যদি বলেন যে বহু মানুষের কল্যাণে আমি মিথ্যা কথা বলবো, খারাপ কাজ করব, সেটা হয়ে যাবে ইউটিলিটেরিয়ান চিন্তা ভাবনা। সেইখানেও আচ্ছা তো সেটাও রঞ্জু ভাই, ভাই, আমি শেষ করি। এদিকে এটা হচ্ছে যে রেজাল ভাইয়ের প্রথম পয়েন্ট কি ছিল? আমার প্রথম পয়েন্ট না, আপনারাই একটা পয়েন্টে কথা হ্যাঁ, বলছেন, আমি সেটাই। সেই পয়েন্টেই কথা বলতে, Exactly. ঠিক আছে। কিন্তু আপনারা মাঝে মাঝে অন্যরা ঢুকে Exactly. টপিকটাকে অন্যদিকে নিতে যাচ্ছেন, এটাই হচ্ছে একটা প্রবলেম। না না, আর রেজাউল ভাই যে কথাটা কইছে, আমার কথা কি শোনা যাচ্ছে? আগে আমি শুনি। হ্যাঁ বলেন। আমার কথা শোনা যায়? হ্যাঁ বলেন, আপনি বলেন ভাই। আচ্ছা, আমি বলতেছিলাম রেজাউল ভাই যেটা বলছিলেন যে অধিক মানুষের সাথে কোনো খারাপ কাজ করব, এইটাকে বলা হচ্ছে যে ইউটিলিটেরিয়ান, মানে সরি ইউটিলিটেরিয়ান, আলট্রুইজম, ইউটিলিটেরিয়ান, হ্যাঁ ইউটিলিটেরিয়ান। অর্থাৎ হ্যাঁ। আমি বেশিরভাগ মানুষের ভালোর জন্য আমি একটা খারাপ কাজ করব। হুম। মনে করেন যে আমাকে বলতে হচ্ছে যে আমি একা প্রাণ দিলে 10,000 মানুষের প্রাণ বাঁচে, 10,000 মানুষ বেঁচে যায়। এইটাকে বলা, এইটা কমপ্লিটলি ইউটিলিটেরিয়ান, মানে অন্যের জন্য নিজেকে, অন্যের স্বার্থ, অন্যের স্বার্থ দেখা নিজের জন্য, অর্থাৎ সাফার সাফার লেস হ্যাপিনেস, মোর হ্যাপিনেস লেস সাফার, এইটাকে বলে ইউটিলিটেরিয়ান। এটা কোনোভাবেই আপনার ইউনিভার্সাল মোরালিটির স্ট্যান্ডার্ড না। এইটা হয়ে যায়, এটা হয়ে যায় এইটাকে তো ইউনিভার্সাল কেউ বললো না, ঠিক আছে। আমি কি এটাকে ইউনিভার্সাল বললাম? আপনাকে ইউনিভার্সাল যে জিনিসটা আপনি আরেকবার বলছেন, ঠিক আছে, আমি যেটা বলেছি সেটি হলো মানুষ আমরা হিউম্যান সোসাইটিতে মানুষের বোধে নাস্তিক আস্তিক ধর্ম বিদ্বেষী ধর্মরাগী যতই দেখবেন ইতিহাসে, প্রাগৈতিহাসিক কাল থেকে আজ পর্যন্ত কিছু বিষয়কে সমস্ত মানুষই ভালো মনে করে এবং সমস্ত মানুষই খারাপ মনে করে। যেমন আমি কিছু একেবারে মৌলিক কিছু বিষয়ের কথা আপনাকে বলেছি, ঠিক আছে। আপনি শুধু ওই জিনিসটাকে ওভার করে দেখা যায়, ওটাকে দেখা যাচ্ছে ইগনোর করে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছেন। যেমন আপনি উদাহরণ দিয়েছেন যে পশ্চিমা উলঙ্গনা এদেরকে যদি হুট করে কোনো বাংলাদেশি সমাজের কেউ যে দেখে, তাহলে তার যে রকম মানসিকতা হবে, সে একটা মনে করে আসমান থেকে পড়লো, তার কাছে অনেক খারাপ লাগবে, ঠিক আছে, কারণ সে এগুলো কখনো দেখে নাই। হ্যাঁ, লাগতেই পারে। কারণ কি দেখেন, একটা শোন, এখানে আরেকটু ক্লিয়ার করি। একটা মরালিটি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, যেটা কখনোই পরিবর্তন হয় না। আর অন্য অন্য অনেক মরালিটি এরকম আছে, সোশ্যাল মরালিটি, সেগুলো আমরা সামাজিক ভাবে পেয়ে থাকি। এবং আমার সমাজে যেটা ভালো কিংবা যেটা খারাপ, অন্য সমাজে সেটা খারাপ কিংবা ভালো হইতে পারে, ঠিক আছে। আমার সমাজে যেটা খারাপ, অন্য সমাজে সেটা ভালো হইতে পারে। আবার আমার সমাজে যেটা ভালো, সেটা অন্য সমাজে খারাপ হতে পারে। এটা সোশ্যাল ভাবে আমরা পেয়ে থাকি। আমাদের সোসাইটি, আমাদের পারিপার্শ্বিকতা থেকে আমরা এটা পেয়ে থাকি। এখন আমরা আমাদের পারিপার্শ্বিকতা থেকে কি পেয়েছি? একটা নারী পরিপূর্ণ পোশাকে থাকবে, ঠিক আছে, সে উলঙ্গ থাকবে না। তো এই যে একটা সোশ্যাল মডেলটা আমার মতো গ্রো আপ করেছে, তো আমি যদি হুট করে পশ্চিমা সোসাইটিতে যাই, তো ওদের এইরকম সোসাইটি দেখে আমার কাছে খারাপ লাগতেই পারে প্রথমে। কারণ কি, এটা এই জন্য হচ্ছে না যে আমি দেখা যাচ্ছে এটা ইউনিভার্সাল মডেলিটির কারণে হচ্ছে না, বরং এটা সোশ্যাল মডেলিটির কারণে হচ্ছে। ভাই এটা আমাদের সোশ্যাল মরালিটি না ভাই, এটা আমাদের সোশ্যাল সিস্টেম না ভাই, এটা হচ্ছে আরবের বর্বর সোশ্যাল সিস্টেম ভাই। আমাদের সোশ্যাল সিস্টেম, এই যে দেখেন, মুহিত ভাই দেখেন, আপনাদের সাথে কথা কিভাবে বলবো, কথা বললেই টপিক চেঞ্জ করে, কথা বললেই টপিক চেঞ্জ করে। ভাই আপনি কি, মুহিত ভাই, আপনি কি অন টপিকে কথা বলতে পারেন না? আপনি কথা বলে টপিক চেঞ্জ করে ফেলেন কিভাবে ভাই? প্রতিটা শব্দ উচ্চারণ করেন, টপিক চেঞ্জ হয়ে যায় কেন ভাই? এরকম কেন? ভাই আপনি যদি ভুল বলেন তাহলে অবশ্যই আপনাকে আমি থামাবো। আমি ভুল বললে আমার কথাটার মধ্যে আমার, না না না, আপনি কি বলবেন আপনি বলতে পারেন, কিন্তু রেজাল ভাই স্টপ করেন, বিষয়টা হচ্ছে টপিক চেঞ্জ করেন। রেজাল ভাই আপনাকে থামতে অনুরোধ করছি। ভাই আমি কি বলবো না বলবো সেটা আপনার কাছ থেকে শিখে এসে আমার বলতে হবে না। আমি যে বক্তব্যটা দেবো আপনি সেটা রঞ্জু ভাইকে জিজ্ঞেস করেন দেখেন আপনি কি কাজ এবং করেছেন, আপনি টপিক চেঞ্জ করেছেন। আবার আপনি কথা বলছেন রেজাল ভাই আবার আপনি কথা বলছেন আমার কথার মাঝে। আচ্ছা, আমি যখন কথা বলবো তখন আমি কি বলবো না বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় ভাই। আমার ভুল, আমি কি ভুল বলছি না আমি অফ টপিকসে বলছি, এটা আপনাকে আমার শেখাতে হবে না, ঠিক আছে রেজাউল ভাই? আমি আশা করব আপনি দুইবার এই কথাটা বলেছেন, নেক্সট টাইম এই কথাগুলো আর বলবেন না, ওকে? অবশ্যই বলবো। আমি যতক্ষণ এখানে থাকবো, আমি এখানে একটা টপিক নিয়ে কথা বলতেছি, কিংবা আপনি নিজে একটা টপিক ঠিক করেছেন, আপনি নিজে ঠিক করে যদি টপিকে যদি আপনি নিজে চেঞ্জ করেন, তাহলে অবশ্যই আমি আপনি একটা মিথ্যা দাবি করেছেন, আপনি একটা মিথ্যা দাবি করেছেন, সে দাবিটা আমি আমার কাছে সেটা মনে হয়েছে ভুল বলেছেন আপনি, তাই আমি সেটা অপোস্ট করেছি, বুঝেছেন? আমার কথা আপনার মিথ্যা কথা কিংবা ভুল মনেই হইতে পারে, আপনি সেটা বলতেই পারেন, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি টপিক ঠিক আছে, এই জন্য আমার কথাটাও আপনার কাছে অফ টপিকস মনে হইতে পারে, কিন্তু আমি অন টপিকস ম্যান,
ওকে। আপনি রঞ্জু ভাইকে জিজ্ঞেস করুন, উনি বলুক তো এটা আপনি অন টপিকে আছেন না অফ এখানে টপিকে ভাই আছেন। রঞ্জু ভাই ভাই বলুক এখানে দেখি, ভাই হ্যাঁ। এখানে ভাই এখানে কেউ কাউকে জাজ করছে না, ওকে? বারবার এগুলো কথা জাজ বলবেন না, ঠিক আছে জাজ রেজাউল ভাই? করার জন্য না তো, আপনাকে যদি সবাই রেজাউল ভাই বলে যে আপনি আপনাকে অফ আমি টপিকে দিচ্ছেন, ঠিক আছে, হ্যাঁ। রেজাউল ভাই আপনাকে আরেকবার রিকোয়েস্ট করতেছি, বারবার এখানে জাজিং আচ্ছা, এ আমার আসবেন কথা না, কি এখন এমনিতে শোনা কথা যাচ্ছে? বললেই। হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। খালিদ ভাই শোনা যাচ্ছে আপনার কথা। খালিদ খান ভাই আপনার কথা শোনা যাচ্ছে, আপনি কথা বলেন। আমার আমার কথা কি মানে অনেক দেরিতে শুনতেছি আমি আপনাদের কথা, নাকি এখন এখন কি ঠিক আছে? না, 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 ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে, বলেন, কথা বলেন। আচ্ছা, তো রেজাউল ভাই আপনার সাথে যেটা কথা হচ্ছিল, সরি, ও রঞ্জু ভাই, আপনি আরেকটা যে কথা বলতেছিলেন, ঠিক রঞ্জু আছে, ভাই, যে রঞ্জু ভাই কোরআন কি আমার মনে নৈতিকতা হচ্ছে চেঞ্জ করে কিনা। খালিদ খান অনেক অনেক পরে কথা শুনতে পাচ্ছে আমাদের। খালিদ খান ভাই আপনি আরেকবার বের হয়ে যুক্ত হন। হ্যাঁ, সেটা ভালো আচ্ছা হবে। ঠিক আছে। আচ্ছা, রঞ্জু ভাই, আমি আপনার ওই প্রশ্নের অ্যান্সারটা করে দিই, যেটা আপনি বলছেন কোরআন নিয়ম চেঞ্জ করেছে বিভিন্ন সময়, তাহলে মরালিটি চেঞ্জ করেছে, আপনি এটা বলেছেন। আমি আপনাকে কি বলেছি দেখেন, হ্যাঁ, এখানে পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, পৃথিবীতে তাদেরকে সেট আপ করেছেন। এখন মানুষের সভ্যতা আদিকাল থেকে একই রকম অবস্থায় নেই, সভ্যতার বিবর্তন হয়েছে, ঠিক আছে। প্রথমে একটা ফ্যামিলি ছিল, আদম এবং হাওয়ার ফ্যামিলি, তার সন্তান হলো, পরিবার হলো, ঠিক আছে। এবং তারপরে গোত্র হলো, তারপরে হচ্ছে যে বড় ধরনের গোত্র হলো, অনেকগুলো গোত্র একত্রে বসবাস করতে শিখলো, এরপর রাজতন্ত্র আসলো, এরপরে সমাজ অনেক ডেভেলপ করে। তো সমাজের এই যে বিবর্তনের সাথে সাথে কোন নিয়ম দিলে সেই সমাজের মানুষ বেশি মাত্রায় উপকৃত হবে, সেই নিয়ম আল্লাহ তাআলা বিভিন্ন সময়ের বিবর্তনের সাথে সাথে দিয়ে গেছেন। এবং সময়ের যে আপার ডেভেলপমেন্ট হয়েছে তার সাথে সাথে নিয়ম পরিবর্তন হয়েছে, উন্নত নিয়ম এসেছে। তো এইভাবে আল্লাহ তাআলা নিয়ম চেঞ্জ করেছেন, সেই সমাজের সাথে সেই সময় আমরাও তো সেই সেই, নিয়মটাই মরাল ছিল। আচ্ছা, আমরাও সেই, পরবর্তী 1400 বছর আগে সৃষ্টিকর্তা দেখলেন যে আজকে মানুষ সভ্যতার যে উন্নতি হয়েছে, এই সভ্যতার চূড়ান্ত নিয়ম দিয়ে দেওয়া যেতে পারে, যে নিয়মগুলো ইমপ্লিমেন্ট সমাজে আর কখনো পরিবর্তন করার প্রয়োজন হবে না, যেটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত, মানুষ এই নিয়ম দ্বারাই চলতে পারবে, ঠিক আছে। এই জন্য সেখানে চূড়ান্ত নিয়ম দিয়ে দেওয়া হয়েছে। হুম, আচ্ছা, আপনার কথা শেষ হয়েছে। আচ্ছা, এবার হ্যাঁ আমি বলেন। এই কথাগুলো রেসপন্স করি। প্রথমত আপনার কথা হচ্ছে যে মানে আপনি আমার কথা মানে প্রধান যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কথা বুঝেন নাই। আমার কথা হচ্ছে যে অবজেক্টিভ মোরালিটি, সাবজেক্টিভ মোরালিটি দুটো আলাদা আলাদা জিনিস। একটা হচ্ছে হুম, যে মোরালিটি কোনো ইভলভড হবে না, মোরালিটির মতোই থাকবে। যেটা সত্য সেটা সত্য, যেটা মিথ্যা সেটা মিথ্যা, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আপনি যদি বলেন যে এই কোর প্রিন্সিপাল গুলো এক, অন্যান্য প্রিন্সিপাল গুলো আলাদা। আমাদের সোসাইটিতে কোর প্রিন্সিপাল কি? চুরি করা খারাপ, মিথ্যা কথা বলা খারাপ, সবকিছু খারাপ। এই কোর প্রিন্সিপাল গুলো, তাহলে আর খারাপ কি হয়? ধর্ষণ করা, খুন করা, এই তো মোরালিটি। হ্যাঁ। কোনগুলো আপনার মোরালিটির যে কোর প্রিন্সিপাল আর মোরালিটির যে ছোটখাটো প্রিন্সিপাল যেগুলো আমরা সংশোধন করে নিই। তাহলে আপনি যদি বলেন যে কোর প্রিন্সিপাল গুলো সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, খুন করা না করা, ধর্ষণ না করা, ঘুষ না খাওয়া, এগুলো হচ্ছে কোর প্রিন্সিপাল হুম। মোরালিটির। আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে সাইড প্রিন্সিপাল, সেগুলো থাকতেই পারে। অন্যান্য অনেক প্রিন্সিপাল, নতুন নতুন না, সামাজিক নিয়ম কানুন যেগুলো, হ্যাঁ। বলি কর্পোরেট প্রিন্সিপাল আছে, চাকরির মানে কর্পোরেট প্রিন্সিপাল। আপনি কর্পোরেট লেভেলে কি কি ইথিক্স চালু করবেন? আপনি টেক ইন্ডাস্ট্রিতে ইথিক্স আছে, বিজনেস ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ইথিক্স আছে। এই রকম ইথিক্স গুলো আমরা নতুন নতুন করে তৈরি করি। যে না, আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা ইথিক্স তৈরি করি, অ্যানিমেল রাইটস এর ক্ষেত্রে আমরা ইথিক্স তৈরি করি, নতুন নতুন মোরালিটি। যে না, আমরা এই প্রাণীর উপরে মোরালিটি অ্যাপ্লাই করব, এই প্রাণীর উপর মোরালিটি অ্যাপ্লাই করবো না, বা এইটা করবো। এই আমার প্রশ্ন হচ্ছে সেটাই। আপনি যেটা বলতেছেন যে আমি আগামী 5000 বছর পরের মানুষজনের উপরে এক মোরালিটি অ্যাপ্লাই করব, আর 5000 বছর আগের মানুষের উপরে, বা 5 বছর আগের মানুষের উপরে এক মোরালিটি অ্যাপ্লাই করবো, 5 বছর পরের মানুষের উপর আরেক মোরালিটি অ্যাপ্লাই করব। আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে মোরাল যেই মানে ডিলেমাটা তৈরি করতেছেন, এইটার প্রিন্সিপাল কোত্থেকে পাইলেন আপনি? এটা তো আপনার কাছ থেকে আসে নাই। হাউ পিপল বিহেভ, আপনার পিপলরা কিভাবে বিহেভ করতেছে আপনি সেটার উপর ডিটারমাইন করতেছেন যে কোন মোরালিটি দিলে এই মানুষগুলা এই মুহূর্তে অ্যাকসেপ্ট করবে। নট আপনার কাছ থেকে নতুন কিছু আসতেছে না। মনে করেন আপনি হঠাৎ করে মানে কতিপয় লোক মদ খাচ্ছে, একদম পুরো দেশের মধ্যে সবাই মদ খাইতেছে। এখন আপনার কথা হচ্ছে যে আমি মদ স্টপ করে দিব, আমি এদেরকে এইরকম মদ খাইতে দিব না। তাহলে আপনি কিভাবে তাদেরকে স্টপ করবেন? আমি বলে দেবো এই কালকা থেকে মদ খাইবে না সবাই, না হবে না, এটা অনৈতিক, এটা খাওয়া যাবে না, এটা ফরবিডেন, এটা না। আপনি তাদেরকে বলবেন যে দেখো মদ খাবা না, মদের মধ্যে সমস্যা আছে, মদের এটা মদের সেটা। এইভাবে করে ধীরে ধীরে আপনি হয়তো 20-25 বছরে বা 5-7 বছরে আপনি এটাকে বন্ধ করে দিবেন থ্রু দ্য অ্যাকসেপ্টেন্স। কিন্তু আপনি যেটা বলতেছেন সেটা তো আমরাও বলতেছি, একই কথাই বলতেছি, যে এই যে আপনার রিলিজিয়নের ভিতরে যে মোরালিটি গুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের মোরালিটি। আমরা এইভাবেই আমাদের সিভিলাইজেশন তৈরি করছি। সিভিলাইজেশন তৈরি করার কারণেই
আমরা এই মোরালিটি তৈরি করছি। যেমন কোন সিভিলাইজেশনে আমরা জিগাইবো না তোমার কিলে 5 আঙ্গুল, 4 আঙ্গুল, 4 আঙ্গুল কেন তোমার না, এটা কখনো জিজ্ঞেস করবে না। এটা কোনো মোরালিটির পর্যায়ে পড়ে না, এটা কোনো মোরাল জিনিস না। ঠিক সেম ভাবে আমি বলতেছি যে এগুলো, এই যে মোরালের অংশগুলো, সেগুলো হচ্ছে আমাদের অংশ। আমরা এইভাবেই সিভিলাইজেশন তৈরি করছি। ধর্মগুলো কি করছে, এই মোরালিটির এই অংশগুলোকে তারা অপহরণ করছে আমাদের কাছ থেকে। অপহরণ করে সমাজের যে সিভিলাইজেশন মানে মোরাল যে অবস্থানগুলো, সেগুলো নিয়ে কইতেছে যে এগুলো হচ্ছে ঈশ্বরের দিক, এগুলো হচ্ছে অবজেক্টিভ মোরালিটি। কিন্তু এগুলোর কোনো বেসিস নাই। আমরা তৈরি করছি এই মোরালিটি। মিথ্যা কেন খারাপ, সত্য কেন খারাপ, মিথ্যা কেন খারাপ, সত্য কেন ভালো, এটার মূল রিজনটা হচ্ছে ইউটিলিটেরিয়ান চিন্তা, যে মিথ্যা বললে আরেকজনের ক্ষতি হবে, সত্য বললে আরেকজনের ভালো হবে। এইটা ছাড়া দেয়ার ইজ নো আদার লজিক। আপনি অন্য কোনো লজিক মেক করতে পারবেন না। আপনি যদি বলেন যে ভাই মানুষকে খুন করা কেন খারাপ, মানুষকে খুন করলে মানুষের কষ্ট হয়, মানুষ মানে সাফার করে, দ্যাটস ওয়াই মানুষকে খুন করা খারাপ। আপনি যদি বলেন যে চুরি করা কেন খারাপ, চুরি করলে আপনার ক্ষতি হয়, ঠিক আছে, সেই কারণে চুরি করা খারাপ। তাহলে টোটাল মোরালিটির বেসিসটা হচ্ছে কি, পেইন এন্ড সাফারিং, পেইন সাফারিং এন্ড হ্যাপিনেস, ঠিক আছে। এছাড়া কোনো মোরালিটি নাই। তাহলে পেইন সাফারিং হ্যাপিনেস যেখানে নাই, পাথরের মধ্যে পেইন সাফারিং হ্যাপিনেস কনসিয়াসনেস নাই, পাথরের কোনো মোরালিটির দরকার নাই। আমি বুঝতে পারছি? না ঠিক আছে, আমি আপনাকে শিখে দেবো। দেখেন বিষয়টা হচ্ছে কি, আপনি কথাগুলো ঠিকই বলতেছেন, কিন্তু কিন্তু কথাগুলোকে কন্ট্রাডিকশন করে ফেলতেছেন এবং একটা 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 জিনিসকে চাপাই দিচ্ছেন একটা জিনিসের উপর। আমি আপনাকে বলি, দেখেন আপনার কিছু কিছু জায়গায় ভুল ছিল, ঠিক আছে, আমি সেটা বলি। দেখেন ভুল ছিল বলতে এটা আমার ওপিনিয়ন, আপনি হয়তো ডিসএগ্রি করবেন আমার সাথে। সেটি হলো আপনি বলেছেন যে আমরা এই সমস্ত মনোলজি গুলো নিজেরা তৈরি করেছি, আমাদের সভ্যতায় এগুলো ডেভেলপ হয়েছে, ঠিক আছে। কথা হচ্ছে যে কেন সভ্যতায় এই একই রকম মনোলজি সমস্ত সভ্যতায় ডেভেলপ হলো, কেন একই মনোলজি, পার্সোনাল মনোলজির কথা বলছেন। প্লিজ 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 ভাই, একটু ভাই, একটু ভাই কথা বলি, ঠিক আছে। আমি তো আপনার কথা অনেকক্ষণ ধরে শুনছি, আপনি তো একটা জিনিস শুনুন। আমি জাস্ট একটা সাইড প্রশ্ন করলাম আগে, যে আমাদের সভ্যতা কেন? না যাই হোক আপনি একটু পরে বলেন। হ্যাঁ শুনেন আমার কথাটা। তো যেটা বলতেছিলাম যে এমন না যে আমরা দেখেন, আমার কথা কি ছিল যে আমরা কেন প্রত্যেক সিভিলাইজেশনই, প্রত্যেক সভ্যতায় যুগে যুগে একই রকমের মোরাল ভ্যালুস তারা হচ্ছে যে হোল্ড করেছে, একই রকম মোরাল ভ্যালুস তারা হচ্ছে যে আত্মস্থ করেছে, ঠিক আছে। কেননা এইগুলো হচ্ছে যে আমাদের নিজেদের মধ্যেই ছিল, মানুষের মধ্যে আমরা জন্মগতভাবে এই মোরাল ভ্যালু গুলো পেয়ে থাকি, ঠিক আছে। আর আপনি রিলিজিয়নকে বলেন রিলিজিয়ন এগুলো হাইজ্যাক করেছে, না, এটা আপনি একটা ভুল কথা বলেছেন। রিলিজিয়ন হাইজ্যাক করেনি, বরঞ্চ রিলিজিয়ন কি করেছে দেখেন, রিলিজিয়ন কিন্তু এই মোরাল ভ্যালু গুলো আপনার মধ্যে দিয়ে দেয়নি, ঠিক আছে। কারণ রিলিজিয়ন এগুলো দেয় না। রিলিজিয়ন বলে না যে দেখেন এটা আমি তোমাকে দিলাম, তুমি জানতা না এটা। কখনো দেখেন কোরআন কখনো বলেনি যে তুমি সত্য মিথ্যার পার্থক্য জানতা না, ভালো মন্দের পার্থক্য তুমি জানতা না, এই জন্য আমি তোমাকে আমি এটা বলছি সত্য খারাপ বলা ভালো, মিথ্যা কথা বলা খারাপ। এটা কিন্তু আমার কথা শুনেন ভাই। দেখেন কোন রিলিজনে কিন্তু এই কথা বলে না যে সত্য মিথ্যার ভালো হওয়া বা এই যে ভালো মন্দের বোধ আমি ধর্মগ্রন্থ তোমাকে দিচ্ছি, তুমি এখান থেকে শেখো, ঠিক আছে, বলে না, কখনোই বলেনি, ঠিক আছে। কি বলেছে ভাই প্লিজ ভাই শেষ করি কথাটা শেষ করি। কি বলে শোনেন, কি বলে, এই যে ভ্যালুস গুলো আছে ধর্ম এক্ষেত্রে কি ভূমিকা পালন করে, এই যে মোরাল ভ্যালুস গুলো আছে আমাদের নিজেদের মধ্যেই। সমস্যা হচ্ছে কি যে সোসাইটিতে আমরা দেখি যে মানব সোসাইটি সবাই এটাকে এগ্রি করা যেগুলো ভালো এগুলো মন্দ, কিন্তু সব সোসাইটি সব মানুষই এই নিয়মগুলোর উপরে চালিত করে না নিজেকে। কারণ মানুষ ঘুষ খায়, সুদ খায়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, মিথ্যা কথা বলে, চুরি চামারি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, আপনার হচ্ছে যে এখানে খুন খারাপি করে, আপনার হচ্ছে যে আপনার ওয়াদা ভঙ্গ করে, বেইমানি করে, এসব করে, ঠিক আছে। মানুষ খারাপ জানার পরেও করে। ধর্ম কি করে, মানুষ ধর্ম বলে কি দেখো তোমরা এই যে এগুলো করতেছো এগুলো করো না, এগুলো যদি তুমি করো তাহলে মৃত্যু এই জীবনে হয়তো তুমি এগুলো করে তোমার কোনো শাস্তি নাও হইতে পারে, কিন্তু মৃত্যু পরবর্তী জীবনে তোমার এগুলো করলে তোমার অনেক বড় ক্ষতি হবে, তুমি অনন্তকালে জাহান্নামী হবো। অতএব এগুলো থেকে দূরে থাকো, ভালো কাজ করো সোসাইটিতে, ঠিক আছে। মানুষ রিলিজিয়ান কি করে এই ভালো কাজগুলো মানুষ যেন কনস্ট্যান্টলি করতে পারে, খারাপ যেন ছাড়তে পারে, এর উপরে জোর দেয়, ঠিক আছে। এর উপরে জোর দিয়ে এর উপরে বুস্ট আপ করে মানুষকে যে তুমি এগুলো ছাড়ো, কেন ছাড়ো ওটাও বলে যে তুমি কেন ছাড়বা। এটা তোমার যদি আমি সাপোজলি বলি, তোমার চুরি করলে তোমার ভালো লাগে, অনেক টাকা পয়সা কামাই করতে পারো, ঘুষ খেতে তোমার ভালো লাগে, অনেক টাকা পয়সা কামাই করতে পারো, তোমার ভালো লাগে, তুমি এখানে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারো, তারপরে তোমাকে ছাড়তে হবে, কেন ছাড়তে হবে ওটাও বলে। এর পরিণতি কি হবে না ছাড়লে ওটাও বলে, যেন মানুষ ওটা ছাড়তে বাধ্য হয়, ঠিক আছে, যেন সুন্দর সোসাইটি তৈরি হয়। এখানে রিলিজনের এই ক্ষেত্রে ভূমিকা।
আর হচ্ছে সোশ্যাল মরালিটি যেটা, সেইটা হচ্ছে যে মানুষ বোঝে না সচরাচর যে কোনটি ভালো কোনটি ভুল। একটা নারী কিংবা একটা পুরুষ কি ধরনের যৌন সম্পর্কে নিজেদের মধ্যে আবদ্ধ হবে, এটা আসলে সোসাইটি গুলো সচরাচর বুঝতে পারে না। আপনি দেখবেন ইতিহাস জুড়ে দেখবেন তো বিবাহ বহির্ভূত যৌনাচারকে অনেক সোসাইটিতে আপনার হচ্ছে যে গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছিল। আজও পশ্চিমা সোসাইটিতে এগুলোকে গ্রহণযোগ্য করা হয়। আবার অনেক সোসাইটি দেখবেন যে বিবাহ বহির্ভূত যৌনাচারকে অন্যায় প্রতিপন্ন করা হয়েছে। আজও দেখবেন যে অনেক সোসাইটি আছে বিবাহ বহির্ভূত যৌনাচারকে অন্যায় প্রতিপন্ন করা হয়। তো মানুষের মধ্যে এই বিষয়গুলো নিয়ে মত পার্থক্য আছে। তো এই বিষয়গুলো আসলে মানুষ নির্ধারণ করতে পারে না সঠিকভাবে যেটা সোসাইটির জন্য ভালো হবে, এটা সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিতে হয়। সৃষ্টিকর্তা এখানে বলে যে হ্যাঁ তুমি জানতা না, আমি তোমাকে জানাইলাম যে তোমার জেনা ব্যবচার খারাপ, তারপরে কি সমকামিতা খারাপ, তুমি জানতা না, এটা আমি তোমাকে জানাইলাম। মদ খাওয়া খারাপ, তুমি জানতা না, আমি তোমাকে জানাইলাম। আচ্ছা, আমার আমার একটা কোয়েশ্চেন ছিল ভাই, হ্যাঁ বলেন। মানে গডের মোরালিটি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? রেজাউল ভাই এটা বুঝে নাই, রেজাউল ভাই এই জিনিসটাই কমপ্লিটলি বুঝতেছে না যে আমরা কি নিয়ে আলাপ করতেছি। মানে আমরা উনি সাবজেক্টিভ এবং অবজেক্টিভের মধ্যে আচ্ছা, একটা মানুষ, কিছু করে ফেলছে। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে বাদই দিলাম, মানুষেরটা যেহেতু মানে গডের থেকে আসে বা গড সেট করে দেয়, তো আমি ডিরেক্টলি গডের জিনিসটাই জিজ্ঞেস করলাম যে গডের মোরালিটি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? মোরালিটিটা ইভলভ কিভাবে হয়, এটা কি মানুষে ইভলভ করে না? মানে অবজেক্টিভ মোরালিটি বলতে তো সেটা ইভলভ অলরেডি আছেই, সোসাইটিতে আছেই। গডের মরালিটি শুনেন, গডের মরালিটি, গড যেটা, গডের মরালিটি হচ্ছে আপনার কি ভাই আপনার কি গডের মরালিটি কখনো পরিবর্তন হয় না, ঠিক আছে? সেটা পরিবর্তন হয় না? আচ্ছা, তাহলে গড এক সময় একটা মোরালিটি দেয়, পরে আবার সেটা চেঞ্জ করে। যেরকম আমি আমি হ্যাঁ, আপনার আমি আপনার আপনাকে গডের এডিটর কথা বলি, দিয়েছি, আমি এটা আপনার আমি গডের দিয়েছি। কথা বলি। যেরকম ভাই, আপনি তো বললেন পরিবর্তন হয় না, আপনি গড আবার পরিবর্তন করতেছে কেন? সে তো তাহলে প্রথমেই দিতে পারতো একটা জিনিস। আপনি তো নিজেই বলতেছেন পরিবর্তন হয় না, এখন আবার বলতেছেন যে মানে আমি উত্তর দিয়েছি পরিবর্তন হয়। এটা তো কন্ট্রাডিক্ট করতেছে, কারণ আমি আপনি আপনাকে একটু আগে বলেছি, বললেন আপনি যে যে অবজেক্টিভ সৃষ্টিকর্তার মোরালিটি যে চেঞ্জ হয় নিয়মের না। কথাগুলো বলবেন, আমি বলেছি সেইটা ওই মরালিটির ক্ষেত্রে আল্লাহ তাআলার যে অবজেক্টিভ মরালিটি, ঠিক আছে, সেই মরালিটির হচ্ছে যে চাহিদা অনুযায়ী সময় সোসাইটির বিবর্তনের বিভিন্ন ধাপে বিভিন্ন নিয়ম প্রবর্তন করতে হয়েছে তাকে। পয়েন্টটা বুঝেছেন? ভাই, যেমন তাহলে তো তিনি সাবজেক্টিভ মোরালিটিতে বিষয় ইয়ে করেন। সাবজেক্টিভ ওটা হলো না। একটা মরালিটি ধরুন আছে যে কল্যাণ কামিতা, কল্যাণ কামনা করা হচ্ছে যে আল্লাহ তাআলার একটা অবজেক্টিভ মরালিটি, ঠিক আছে? এখন ধরেন 1 থেকে 10,000 বছর আগে মানব সোসাইটির জন্য যে নিয়মটা কল্যাণকর হবে সেই নিয়ম তিনি দিয়েছেন। পরে দেখা যাচ্ছে 8,000 বছর আগে সেই নিয়মটা হয়তো তিনি পরিবর্তন কোনো নিয়ম দিয়েছেন। আবার 6,000 বছর আগে সেই নিয়মটা আবার মানে পরিবর্তন ভাই দিয়েছেন, ভাই, ঠিক আছে? তার কি সময়ের তার সাথে তো এই অ্যাবিলিটিটা, ভাই তার তো এই অ্যাবিলিটিটা আছে না যে এমন একটা নিয়ম দিবে যেটা সব সব সময়ের জন্য হবে। সেটা হ্যাঁ তার উনি তো অ্যাবিলিটি পারতেন। আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হতো সেটা হলো যে সোসাইটি ভাই আজকের এই যে যে অবস্থায় আছে, এরকম এরকম এইরকম এরকম একটা সোসাইটি। নিয়ম দেয়া, ভাই ওই শুনেন, এই যে যেটা সব সময়ের জন্য বলবৎ, আচ্ছা, মানে সব আমরা সময়ের জন্য আমরা কনভিন্সড আমরা হবে, আমরা এরকম 10 একটা, মিনিট আছে, দাঁড়ান আমি আমি একটু শেষ করি ভাই। 10 মিনিট আছে, এরকম এরপর আমরা একটা, লাইভ শেষ করে দেবো। হ্যাঁ, আচ্ছা ভাই, বিষয় হচ্ছে যে যেটা সব সময়ের জন্য কনভিন্সড, মানে মানুষ কনভিন্সড হবে ওই মোরালিটির উপর, এরকম একটা নিয়ম দেয়া বেটার, বা এরকম একটা মোরাল মানে ইয়ে দেয়া বেটার, নাকি বারবার চেঞ্জ করতে হবে সেটা দেয়া বেটার? যদিও দুইটা দেওয়ার এটা অ্যাবিলিটি তার কাছে ডিপেন্ড আছে, করে ভাই। আপনি তো একটা 5 কোনটা বেশি বছরের মোরাল? শিশু, কোন আপনি একটা জিনিসটা 5 মোরাল বছরের বেশি ভাই? আমার কথা শোনেন, আপনি একটা 5 বছরের শিশুর জন্য যে রুল সেট আপ করবেন আর একটা 20 বছরের যুবকের জন্য যে রুল সেট আপ করবেন, দুটো একরকম না। ভাই আপনার আমি বুঝতে হবে। আমি কেন ভাই, আমি তো আমার কথা বলতেছি না, আমি গডের কথা বলতেছি। গড যদি হ্যাঁ, চায় তাহলে 5 বছরের আর 20 বছরের দেখার বিষয় না তো ভাই। সে একটা জিনিস শুধু শুধু বলবে যে এই অটা দিয়েই সে দুইজনকে কনভিন্স করার ক্ষমতা রাখে, তাই তো? হ্যাঁ হতে পারতো, হতেই পারতো, কোনো সমস্যা সেটা নাই, হতে সেটা পারতো। ভাই, সেটা বেটার হইতো, সেটা কি বেশি মোরাল হইতো কি সে আপনি যদি কিভাবে বলবেন নিয়মটা দিত? বেটার কোনটা নাকি আর বারবার কোনটা বেটার না, আপনি কিভাবে বুঝবেন সেটা? এটা আমি গড জানে, আপনাকে ঠিক আছে? ভাই, এই যে আপনি, আমি রাইট এটা তো এই আপনি জিনিসটা বলছি না, এটা তো আপনি সেটা মেজার গড করতে জানে। পারবেন না, কিন্তু এটা আপনি মেজার করতে পারবেন না। আপনি যে ইয়েগুলা দিতেছেন, অ্যাট্রিবিউট গুলা দিতেছেন গডের ক্ষেত্রে, সেটা তো গড জানে, সেটা আপনি কোথা থেকে জানলেন? না দেখেন, আমার কথা শুনেন, কিছু বিষয় আপনি কখনোই মেজার করতে পারবেন না। গড এই কাজটা কেন করলো না, আপনি কিভাবে মেজার করবেন যে এটা করলে ভালো হতো না মন্দ হতো? এটা গড জানে। গড যেটাকে ভালো যেভাবে করতে মানে চেয়েছে, গড যেটা করতে চেয়েছে তিনি সেটা ভাই, করেছেন, ঠিক আছে? এরকমও তো হতে পারে গড এই জিনিসগুলো খারাপের জন্য করতেছে।
না, গড খারাপের জন্য করেন না, কারণ গড বলেছেন যে যে আপনি কিভাবে জানলেন ইয়াজলিমু, এটা? হ্যাঁ আল্লাহ বলেছেন এটা, আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা বিন্দু পরিমাণও অন্যায় করেন না, জুলুম করেন না, এই অত্যাচার জিনিসটা করেন না, ভাই, ঠিক আছে? এই জিনিসটা যে তিনি সার্কাস্টিকলি বা আইরনিক্যালি বলেননি, আপনি কিভাবে বুঝবেন? আচ্ছা এক সেকেন্ড গড আইরনিক্যালি বলেন না, মিথ্যা কথা বলেন না, ঠিক আছে? মতবাদী করেন না। গড যে মিথ্যা কথা বলে না, এই কথাটা যে আইরনিক্যাল না। আচ্ছা অব্রনীল একটু রেজল ভাই, আপনি আর অব্রনীল কি এই ব্যাপারে এই যে মানে মোরালিটির ব্যাপারে একটা ডিবেট করবেন? আপনারা কি ডিবেট ফিক্স করে দিব? আমি যেহেতু আজকে ডিবেট নাম না না ভাই, আমি এখন ডিবেট করবো না, আমি ঝামেলার মধ্যে আছি, ঠিক আছে? আমি এখন চলে যাবো ভাই, অনেকক্ষণ কথা বলেছি আসলে। আমি আচ্ছা 10 মিনিট আমরাও কথা বলতে লাইভটা চাইছি। শেষ করে দিছি, কারণ আমাদের লাইভের দর্শক মনে হয় অন্য লাইভে গেছে গা। আমাদের এখন আপাতত আমরা লাইভ শেষ করে দিব, ঠিক আছে? ও ঠিক আছে। খালিদ খান ভাই, আপনি কিছু বললে বলেন, মলিদ অব্রনীল বলে শেষ করে দেয়। হ্যাঁ 2 মিনিট 3 মিনিট আসি আসুন। না আমি চলে যাই ভাই, ঠিক আছে? আপনি হচ্ছে যে আচ্ছা ঠিক আছে রেজাউল ভাই, অনেক ধন্যবাদ, অ্যাড হওয়ার জন্য অনেক ধন্যবাদ, আমরা শেষ করে দিচ্ছি। জি আচ্ছা রেজাউল ভাই, আপনার সাথে কথা বলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগলো সত্যি। মানে আমরা না, যদি ঠিক আছে। পরবর্তীতে এরকম লাইভ টাইপ করি, আপনি অবশ্যই ইনভাইটেড থাকবেন। হ্যাঁ আপনার আর্গুমেন্ট গুলো ভালো লাগছে শুনে, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ খালিদ খান, আপনি কিছু বলবেন? বললে বলেন, আর না হলে আমরা শেষ করে দিই আজকে, 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। না আচ্ছা ঠিক আছে অব্রনীল, ভাই বল। ঠিক আছে তাহলে আমরা লাইভ শেষ করে দিলাম আজকে। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ সবাইকে। আচ্ছা থ্যাংক ইউ। হ্যালো রঞ্জু ভাই, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। মলিদ, তুমি কিছু বলবা? আচ্ছা, হ্যাঁ সেটা হচ্ছে যে আজকে যারা আমাদের কথাবার্তা শুনলেন, তো আমাদের টপিক যেটা ছিল একটা রাষ্ট্রধর্ম নিয়ে কথা বলার জন্য। আচ্ছা সেলিম ভাই, অবনীল ভাই, আপনি একটু বলেন, আমি 1 মিনিট পর বলি। জি ভাই। কি বিষয়ের উপর যেন কথা বলতেছেন? রাষ্ট্র ধর্মের উপর। আচ্ছা মানে রাষ্ট্র ধর্মের ব্যাপারটা আমরা সরি, আমরা এই ব্যাপারে কথা হয় নাই। রাষ্ট্র ধর্মের ব্যাপারে আমার মনে হচ্ছে যিশু কথা বলতো, যিশু চলে গেছে। এটার উপর 10 মিনিট আলোচনা করা যায়, 10 মিনিট মনে করেন। আচ্ছা তাহলে আমরা কুইকলি এর উপরে 10 মিনিট আলোচনা করে শেষ করে দিই। 10 মিনিট, নট মোর দ্যান দিস, 10 মিনিটস। আচ্ছা রঞ্জু ভাই, মানে রাষ্ট্রের কি ধর্ম বা ইয়ে থাকা উচিত কিনা, আপনার কি মনে হয়? অবশ্যই না, মানে এই স্টেট শুড নেভার হ্যাভ রিলিজিয়ন। রাষ্ট্র ধর্ম আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখছি এটার কিন্তু কনসিকুয়েন্স খুব বাজে টাইপের, তাই না? না, রাষ্ট্র ধর্ম কিভাবে থাকবে? রাষ্ট্র তো আর ধর্ম পালন করে না, তাই না? রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে সব ধরনের মানুষ থাকে, সেখানের মধ্যে মানে অনেক ধরনের রিলিজিয়াস মানুষ থাকে। তাহলে সেকুলারিজম, আমি আগেই কিন্তু এটা বলছিলাম, সেকুলারিজম মানে এমন না যে আমি আমার সংস্কৃতি ভুলে যাব বা আমার সংস্কৃতি ভুলে আমি অন্য সংস্কৃতি অ্যাকসেপ্ট করব। সেকুলারিজম মানে হচ্ছে যে আমার সংস্কৃতি থাকবে আমার কাছে, সবার সংস্কৃতি থাকবে সবার কাছে, এবং আমরা সবাই সবার সংস্কৃতিকে রেসপেক্ট করব, সেটাই হচ্ছে সেকুলারিজম। তাহলে রাষ্ট্রধর্মের সেটাই হচ্ছে, এই জন্যই রাষ্ট্রের কোনো রিলিজিয়ন থাকা উচিত না। কারণ কোন সোসাইটি রিলিজিয়ান দিয়ে তৈরি হয়ে এই পর্যন্ত ইতিহাস নাই যে সে সোসাইটি খুব ভালো করছে। সে সোসাইটি ডেফিনেটলি ধ্বংস হয়ে গেছে। রাইট। হ্যাঁ, আচ্ছা আমাদের এখানে প্রমিথিউস ভাই আসছে, তো উনি যদি রাষ্ট্র ধর্ম নিয়ে কিছু বলতে চান। তোমরা যদি অবনীল, তুমি যদি ক্যারি করতে চাও রাষ্ট্রধর্ম নিয়ে তুমি করতে পারো, তবে আমাকে একটু সময় দিতে হবে। আমি একটু পরে আসি, অ্যাড হচ্ছি, আমি মিউট করে বের হয়ে যাচ্ছি। তুমি আচ্ছা কন্টিনিউ করবা? সমস্যা নেই, আচ্ছা আমি কিছুক্ষণ থাকি। হ্যাঁ আমি বের হয়ে যাচ্ছি, তোমরা কথা বলো। আচ্ছা আচ্ছা না রঞ্জু ভাই, হ্যালো রঞ্জু ভাই, হ্যাঁ বলেন। যিশু এই ব্যাপারে কথা বলতে যাচ্ছি। অবনীল ভাই একটু যিশু কোথায়? আচ্ছা রঞ্জু ভাই, আমি যেটা বলছিলাম, লাইভটা হোস্ট তো আপনি করতেছেন, আর এমনিতে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, তো আমরা ম্যাক্সিমাম আর 5 মিনিট টাইম দেব। প্রমিথিউস ভাই একটু কথা চলে শুনি যান রাষ্ট্রধর্ম নিয়ে। লাইভটা তো হ্যাঁ তাছাড়া আপনি যদি চলে যান সেক্ষেত্রে লাইভটা তো অফ করা যাবে না, বুঝেন নাই? হ্যাঁ প্রমিথিউস ভাই, লাইভ তো শেষের দিকে আমি রঞ্জু ভাইয়ের কথা সূত্র ধরে কিছু জিনিস অ্যাড করি আর কি। আপনারা বাটন টাস্কের হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলোসফির বইটার মধ্যে যদি দেখেন, উনি একটা পয়েন্ট মেক করেছেন এখানে, যে পৃথিবীর ইতিহাসে আমরা যখনই দেখেছি আপনার রাষ্ট্রের সাথে ধর্মের সংযোগটা যত বেশি বেড়েছে, অত্যাচার এবং জনমানুষের উপর অত্যাচারের মাত্রাটা তত বেড়েছে, এবং রাষ্ট্র যতটুকু আপনার সেকুলারিজম অথবা হিউম্যানিজম এর দিকে
আপনার বেশি ঘেঁষে এসেছে আর কি, ততই যেটা দেখা গিয়েছে যে বৈজ্ঞানিক উৎকর্ষ এবং যুক্তিবিজ্ঞান এই বিষয়গুলো চর্চা হয়েছে তত বেশি। সুতরাং এখানেই আমরা বুঝতে পারি রাষ্ট্রের সাথে ধর্মের যে সংযোগটা, এইটা আসলে আপনার যে ফলাফলটা নিয়ে আসে এটা কোনো ধনাত্মক রেজাল্ট না। আমরা যদি ইতিহাসকে যদি দেখি তাহলে ইতিহাসের অবশ্যই। প্রত্যেকটা স্তরেই আমরা দেখবো যে আপনি যদি স্লেভারি দেখেন, সামন্তবাদী সমতা অবস্থার আগে যে দাসতান্ত্রিক সমতা অবস্থা ছিল, ওই সময়ে যে ধর্মগুলা এসেছে একটা সময়, পরবর্তীতে সামন্তবাদী সমতা অবস্থা যখন এসেছিল ওই সময়ে যে ধর্মগুলো এসেছে প্রত্যেকটা ধর্মই কিন্তু রাষ্ট্রশক্তি দ্বারা ব্যবহৃত হয়েছে নিপীড়িত মানুষকে অত্যাচারের একটা টুলস বা হাতিয়ার হিসাবে। সুতরাং আমরা ইতিহাস থেকেই দেখতে পাই যে আপনার রাষ্ট্র এটাকে খুব বাজেভাবে ইউজ করেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা হচ্ছে অত্যাচারী শাসক তারা এই জিনিসটাকে ধর্মটাকে খুব মানে তাদের একটা কৌশলগত হাতিয়ার হিসাবে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য অথবা এই এই ধরনের মাল প্র্যাকটিস গুলো করার জন্য। সুতরাং আমাদের যারা মুক্ত মনা বললে আমরা প্রচার করি নিজেদের, তাদের উচিত এই বিষয়গুলোকে ফোকাস করা, ইতিহাসের কোন কোন জায়গাগুলোতে আপনার রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে শাসক শ্রেণী ধর্মকে রাষ্ট্রের সাথে সংযুক্ত করে একে এক ধরনের অত্যাচারের টুলস হিসাবে ব্যবহার করেছে। এবং বর্তমানেও যদি আমরা আমাদের সমাজ অবস্থায় যদি দেখি, দেখবেন আইএস যে ইসলামিক স্টেট, যে তারা একটা শরিয়া আইন অথবা এই জাতীয় রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্কটা তাদের মতে হচ্ছে অবিচ্ছেদ্য। তারা কিন্তু রাষ্ট্র এবং ধর্ম এই দুটোকে আলাদা করতে চায় না। অর্থাৎ ইসলামী শরিয়া ল প্রয়োগ করে কোনো রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ আসতে চায়, এটা অটোমেটিক্যালি এটা হচ্ছে একটা আপনার মানে এটার বেসটাই হচ্ছে রিলিজিয়ন। এখন ওরা যেভাবে কাজটা করতে চায়, আমরা যদি দেখি যে আপনার যে সকল জায়গায় ইরাকে বলেন ওই সকল জায়গায় বলেন তারা যে ধরনের গণহত্যা করেছে অথবা নারীদের উপর অত্যাচার করেছে, সুতরাং আমরা দেখি যে রাষ্ট্র এবং ধর্ম যখন একে অপরের সিনোনিমস হয়ে যায় অথবা অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়, তখন দেখি আমরা এখান থেকে কি পরিমাণ ভয়ানক অত্যাচার রেজাল্ট হিসাবে আসে। সুতরাং এটা আসলেই আমাদের এই বিষয়টা নিয়ে আমাদের বেশি বেশি আলোচনা করা উচিত, যে যেন হচ্ছে আমরা মানুষদের বোঝাতে পারি যে রাষ্ট্রের মূলত কোনো ধর্ম হয় না। রাষ্ট্রের ক্ষেত্রে অবশ্যই এখানে সেকুলার মোরালিটির যে বিষয়বস্তুগুলো আছে এবং বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান মনস্ক যে সকল চিন্তা ভাবনাগুলো এসেছে আমাদের রেনেসাঁর পরবর্তী সময়, ওই সকল বিষয়গুলোই যেন রাষ্ট্রের মধ্যে আত্মকৃত হয়, এই বিষয়টা আমাদের সচেতন ভাবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে। এতটুকুই বললাম, মানে সংক্ষিপ্তভাবে। প্রমিথিউস ভাই চমৎকার কিছু কথা বলেছেন শেষে দিয়ে এসে। আমিও ওনার সাথে একেবারেই একমত যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকা উচিত না। ধর্ম যেহেতু রাষ্ট্র এটা হয়ে গেলে এটা এক ধরনের মৌলবাদ হয়ে যায় বা এক ধরনের এক্সট্রিমিজম হয়ে যায়, এবং রাষ্ট্র সেভাবে ধর্ম দিয়ে বেসিক্যালি রাষ্ট্র চলে না এবং রাষ্ট্র চলা উচিত না, তাই না? তো আমি এই ব্যাপারে একমত, কিন্তু আমরা এই ব্যাপারে আরো ডিটেলসে কথা বলতে পারি আমাদের নেক্সট লাইভে। আপনারা কি বলেন, নেক্সট লাইভে কি আসা উচিত? এই ব্যাপারটা নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলি। নেক্সট লাইভে যদি কথা বলি তাহলে আমরা সবাই স্টাডি করে আমরা নেক্সট লাইভে আমরা এই বিষয়ে আরো কথা বলবো। তবে প্রমিথিউস ভাই আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। তবে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। ধরুন এই যে এখন যারা এই যে বলতেছে যে 90% মুসলিমের দেশে মেজরিটির ভিত্তিতে রাষ্ট্র ধর্মরা ইসলাম করা হোক, তো এইভাবেই যদি খ্রিস্টিয়ানরা মনে করে পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে খ্রিস্টিয়ানদের, তো বিশ্ব ধর্ম খ্রিস্টিয়ান করা হোক, সেক্ষেত্রে আজকে এই মানুষগুলো কি বলবে? না, এখানে একটা হিস্টোরিক্যাল কথা বলি, আপনি কি জানেন কিনা, একটা হিস্টোরিক্যাল কথা বলি, আপনি কি জানেন কিনা হিটলারের যে পার্টি ছিল এরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটেই এসেছিল। অর্থাৎ যে কোনো ফিলোসফিক্যাল মতামত অথবা যে কোনো ধর্মীয় মতামত এটা কিন্তু জনসমর্থন পেতেই পারে। এটা দেখতে হবে যারা জনসমর্থন দিচ্ছে, যে সকল মানুষরা জনসমর্থন দিচ্ছে তারা কোনো অন্ধবিশ্বাস তারা বায়াসড কিনা, যেই বিশ্বাসটা হচ্ছে আপনার এটার এসেন্সে এটা মানবতা বিরোধী। সুতরাং আপনি যদি সংখ্যাগরিষ্ঠতার কথা বলেন যে এখানে যেহেতু মুসলিম
বেশি কোন একটা রিজিয়নে, সুতরাং এখানে ইসলাম ধর্ম হবে প্রমিথিউস ভাই, আমার এই প্রশ্নটা ছিল না। আমার প্রশ্নটা ছিল যে এই মেজরিটির ভিত্তিতে যেহেতু দাবি করা হচ্ছে যে রাষ্ট্রধর্ম ইসলাম হবে, সেক্ষেত্রে যদি মেজরিটির ভিত্তিতেই বিশ্ব ধর্ম খ্রিস্টিয়ান হয়, খ্রিস্টিয়ানরা যদি দাবি করে, তাহলে আজকে যারা বলতেছে মেজরিটির ভিত্তিতে যে ইসলাম হোক বাংলাদেশের রাষ্ট্রধর্ম, সেক্ষেত্রে তখন তারা কি বলবে যে খ্রিস্টানরা ওই দাবি করবে? না, এক্ষেত্রে তো তাদের ওইভাবে কোনো কিছু বলার থাকবে না। সুতরাং তারা যেই যুক্তিটা দিচ্ছে, যেটা আপনি বলতে পারেন যে আপিল টু পপুলারিটি, একটা ফ্যালাসি মার্কা যুক্তি দিয়ে যখন সে বলার চেষ্টা করছে যে আমার দেশে মুসলিম বেশি, সুতরাং আমার দেশে এখানে ধর্ম হবে ইসলাম ধর্ম। সুতরাং ওই যুক্তি যদি আরেকজনও দেয়, তাহলে তো তার নিজের কোনো কিছু বলা থাকে না ওই যুক্তির বিরুদ্ধে। এখন দেখেন, বাংলাদেশের একজন মানুষ, সে এখানে থেকে বলার চেষ্টা করছে আমাদের দেশে মুসলিমের সংখ্যা বেশি, সুতরাং আমরা আমাদের এখানে রাষ্ট্রধর্ম ইসলাম চাই। কিন্তু ওই মানুষটা ইন্ডিয়াতে গিয়ে যখন দেখছে হিন্দুরা আবার ওইখানকার মানুষদের উপর অত্যাচার করছে, সে আবার ওখানে গিয়ে বলছে যে ভারত ধর্ম নিরপেক্ষ দেশ, ভারতের মধ্যে মুসলিমদের উপর অত্যাচার করবে কেন, মুসলিমের অধিকার এবং হিন্দুর অধিকার সমান। আবার দেশে এসে বলতেছে যে না, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম হচ্ছে 90%, সুতরাং এখানে ওই ইসলামকে ডাবল স্ট্যান্ডার্ড। টোটালি হিপোক্রেসি। আচ্ছা, আমি যারা যদি কোনো মুমিন ভাই যদি শুনে থাকেন, সেক্ষেত্রে আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে ইসলামের প্রথমেই যখন আপনাদের নবী মুহাম্মদ মদিনা নগর রাষ্ট্র স্থাপন করেছিল, সেই নগর রাষ্ট্রেও কিন্তু ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসাবে বলা হয় নাই। তো আপনারা ভাই যদি ইসলামকে মেনে থাকেন, তাহলে মুহাম্মদ যেটা করে নাই সেটা আপনারা ইনফরমেশন দিলেন আপনি শেষে দিয়ে। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আমরা এই ব্যাপারে আগামী 2-3 দিনের মধ্যে আমাদের গ্রুপ থেকে জানা যাবে, ডিটেইলস একটা আলাপ করি, আমরা একটু স্টাডি করে আসি ব্যাপারগুলো নিয়ে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা একটা লাইভ করি এই ব্যাপারটা নিয়ে, রাষ্ট্রধর্ম, টোটাল রাষ্ট্রধর্মকে নৈতিক কিনা মানে রাখার জন্য। আজকে যেহেতু আমাদের এটা অক্সিলারি ছিল, পরশু করা যায়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আগামী পরশু আমরা, আজকে 2 ঘন্টা হয়ে গেছে, কারণ লাইভ আর বড় করতে চাচ্ছি না। তবে চমৎকার কিছু কথা বলছে সেটা মলিদার প্রমিথিউস ভাই, ধন্যবাদ ওনাদেরকে। এবং মানে আমার মনে হচ্ছে ইনফরমেটিভ, এটা শোনা উচিত। আর পরশু দিন বা এর পরের দিন আমরা আরেকটা লাইভ করি শুধু রাষ্ট্রধর্ম নিয়ে, তাই না? আমরা ডিটেলস প্রমিথিউস ভাই থাকবেন আশা করি, আমরা ডিটেলস আলাপ করবো এই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করে দিলাম, তাই তো? যারা শুনছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে 2 ঘন্টা সময় বসে আপনাদের মূল্যবান সময়, অগ্রণী ভাই একটু মিউট করেন। যাদের অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের সাথে 2 ঘন্টা বসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের কথাগুলো শোনার জন্য। তো আশা করছি এখান থেকে আপনারা মরালিটি সম্পর্কে কিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। তো আমরা নেক্সট টাইমে আরো আলোচনা করব। এই বলে আজকের মতো এখানে শুভরাত্রি সবাইকে জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।